হ্যাঁ, ভালো আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো নিশ্চয়ই। আর আমার সাথে নিশ্চয়ই সবাই যুক্ত হয়ে পড়ছো। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আশা করছি। হ্যাঁ, আশা করছি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। তো আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবু সাইদ, আব্রাম, শিফাত, মোহাম্মদ মিজান, কেমন আছেন? ভালো আছে বাবা। আইনুনিশাত রুবি, আসাদুজ্জামান, আশিস চন্দ্র মোদক, কামরুন কেয়া, হ্যাঁ ঠিক আছে, ফজিলাতুন নেসা, সুমনা দাস। নামগুলো এত দ্রুত পেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু অনেকের নাম মিস করে ফেলছি। রঞ্জন সরকার, আদাব স্যার, আদাব। নুসরাত জাহান সেতু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফরোজা অর্নি স্যার, আপনার ক্লাসের অপেক্ষা ছিলাম, ধন্যবাদ তোমাদেরকে। ওয়াজেদা আক্তার, মতিউর রহমান, আবুল কালাম, হ্যাঁ শিষ্য ভালো আছি। নাসরিন খাতুন, প্রীতম বণিক, মণিশঙ্কর, কর্ণের অবস্থা ভালো না, সাবধানে থাকবেন স্যার। হ্যাঁ মণিশঙ্কর, চেষ্টা করছি সাবধানে থাকার, তারপরেও তো কপাল, তাই না? হ্যাঁ চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো থাকার। পিউদেব কেমন আছেন স্যার? ভালো আছি। জাহিদ হাসান, নীরব, সব ঠিকঠাক ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে যাচ্ছি। ঠিক আছে, আমরা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করছি। তোমাদের সবার পক্ষ থেকে আমি সালামের উত্তর নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে বুদ্ধিজীবী লেখক, বাংলা সাহিত্যের কয়েকজন বুদ্ধিজীবী লেখক, এই বুদ্ধিজীবী লেখকদের নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তো বুদ্ধিজীবী লেখক কারা? বুদ্ধিজীবী লেখক হচ্ছে তারাই যারা বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধ পূর্ববর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে, ঠিক আছে, স্বাধীন বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছিল, লেখনী ধারণ করেছিল, এরা মূলত বুদ্ধিজীবী লেখক। মনে থাকবে? তো বুঝতে পারছো বর্তমানে সরকারের সময়ে এই টাইপের লেখকরা অতি গুরুত্বপূর্ণ। বর্তমান যে প্রগতিশীল আওয়ামী সরকার বা যারা মুক্তিযুদ্ধের সরকার বলে নিজেদেরকে বলছে বা দাবি করছে, তো সেই সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় মুক্তিযুদ্ধ ভিত্তিক যারা লেখক, যারা প্রগতিশীল লেখক বলি আমরা, বা আমরা যারা বুদ্ধিজীবী লেখক বলি, তো সেই সমস্ত লেখকদের নিয়ে আমরা একটু শুরুতেই পড়াশোনা করব, যাতে আমাদের পরীক্ষার জন্য ভালো হয়। তো শুরুতেই আমরা পড়ব যে ভদ্রলোক, তার নাম হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ, লিখে নাও, সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কত সালে? 1922 সালের একটা দিন, 15 আগস্ট। হ্যাঁ, এটা কঠিন বাংলার ইতিহাস একটি কলঙ্কময় একটি দিন। তার জন্ম 1922 সালের 15 আগস্ট, চট্টগ্রামের 16 শহর, চট্টগ্রামের 16 শহর জন্ম। যদিও পৈতৃক নিবাস ছিল কি নোয়াখালী। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কত সালে? 1922 সালের 15 আগস্ট। 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের 16 শহরে জন্মেছেন, যদিও তাদের আদি নিবাস বা পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী। জি। পিতার নাম সৈয়দ আহমদ উল্লাহ। পিতার নাম সৈয়দ আহমদ উল্লাহ। পিতার নাম সৈয়দ আহমদ উল্লাহ। মাতার নাম নাসিম আরা খাতুন। জি, পিতা সৈয়দ আহমদুল্লাহ, মাতা
নাসিম আরা খাতুন। জীবনে তিনি একটা উইকেটই ফেলেছিলেন, গোপনে আরো ফেলে থাকতে পারেন। জি, লেখা দেখা যাচ্ছে না, কারণ কি? স্ত্রীর নাম অ্যান ম্যারি থিবো। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম ছিল অ্যান ম্যারি থিবো। সৈয়দ ওয়ালিউল্লাহর ফরাসি স্ত্রী। সৈয়দ ওয়ালিউল্লাহর ফরাসি স্ত্রী অ্যান ম্যারি থিবো, ফ্রান্সের নাগরিক অ্যান ম্যারি থিবো। নতুন কলম দাও। অ্যান ম্যারি থিবোকে তিনি বিয়ে করেছিলেন। অ্যান ম্যারি থিবো। সব লিখতে হবে কিনা প্রয়োজন মনে করলে লিখবেন। জি, পিতামাতার নাম অতি জরুরি না। জি, এ সমস্ত লেখকদের পিতামাতার নাম অতি জরুরি না, তারপরে আমরা তথ্যটি দেওয়ার জন্য দিয়ে রাখি আর কি, ঠিক আছে? জি, একটা বিদেশি উইকেট নিয়েছেন আর কি একটা। জি, সৌরভ সরকার ঠিকই লিখেছে যে 2 উইকেট হয়তো নেননি, কিন্তু একটা বিদেশি উইকেট নিয়েছেন, ফরেনার উইকেট। জি, অ্যান ম্যারি থিবো, ফরাসি নাগরিক অ্যান ম্যারি থিবো সাথে পরিচয় হয় সৈয়দ ওয়ালিউল্লাহর, এবং তিনি একসময় তাকে বিয়ে করেন। আচ্ছা, এটা স্ট্যান্ডটা দেখাতে একটু ঘুরে গেছে নাকি? টান লাগছে এটাতে, এটাতে টান লাগে যে এই তারটা ঘোড়ায় পেছে সোজা। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, সৈয়দ ওয়ালিউল্লাহ খুব কম লিখেছেন, খুব বেশি লেখেননি, তো এটা আপনাদের জন্য সুবিধা। কিন্তু যা লিখেছেন গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন? লেখার সংখ্যার দিকে তিনি জোর দেননি, দিয়েছেন গুণগত মানের দিকে। বাংলা সাহিত্যে কিছু লেখক আছে যারা লেখার সংখ্যার দিকে গুরুত্ব দেননি, গুরুত্ব দিয়েছেন লেখার কি মানের প্রতি। সৈয়দ ওয়ালিউল্লাহ তাদের একজন। তার রচিত আচ্ছা, অ্যান মারি লুই রোজিতা না, রোজিতা না তো, আফরোজা আমনি কোথায় পেয়েছেন এই তথ্য? অ্যান ম্যারি লুই রোজিতা অনলাইনে? আচ্ছা আচ্ছা, আরিফুল ইসলাম। সৈয়দ ওয়ালিউল্লাহ ফরেন ক্যাডার ছিলেন না, তবে তিনি ফরেন অ্যাফেয়ার মানে পাকিস্তান সরকারের বৈদেশিক বিভাগে চাকরি করতেন আর কি। পাকিস্তান সরকারের যে বৈদেশিক দূতাবাস, পাকিস্তান সরকারের বিদেশি দূতাবাস চাকরি করতেন। জি, তো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের সংখ্যা স্রেফ 3টি। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের সংখ্যা স্রেফ কি 3টি। একটি হচ্ছে লাল সালু, একটি হচ্ছে চাঁদের অমাবস্যা, আর একটি হচ্ছে কাঁদো নদী কাঁদো। জি, সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের সংখ্যা স্রেফ 3টি, কিন্তু গুরুত্বপূর্ণ উপন্যাস। 3টি উপন্যাসই কি গুরুত্বপূর্ণ? লাল সালু 1948 সালে, চাঁদের অমাবস্যা 1964 সালে, কাঁদো নদী কাঁদো 1968 সালে। তো সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কিত 2-1টি তথ্য একটু বলে নিই আগেই, পরে ভুলে যাব কিনা। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশের বিশেষত্ব লেখেন। সৈয়দ ওয়ালিউল্লাহর বিশেষত্ব, সৈয়দ ওয়ালিউল্লাহর বিশেষত্ব, জি আচ্ছা ঠিক আছে। তো বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে তিনি অস্তিত্ববাদী উপন্যাসের জনক।
বাংলা সাহিত্যে অস্তিত্ববাদী উপন্যাসের জনক। আরেকটিকে বলা হয় চেতনা প্রবাহ রীতির জনক। চেতনা প্রবাহ রীতির জনক বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহ অস্তিত্ববাদের জনক, অস্তিত্ববাদী উপন্যাসের জনক এবং চেতনা প্রবাহ রীতির জনক। অস্তিত্ববাদ ইংরেজিতে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম। অস্তিত্ববাদী এগুলো মূলত ইংরেজি টার্ম, যেহেতু সৈয়দ ওয়ালিউল্লাহ খুব শিক্ষিত ছিলেন এবং বিশ্বের বিভিন্ন সাহিত্য সম্পর্কে তার জ্ঞান ছিল, তো তিনি পাশ্চাত্য সাহিত্য থেকে এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, বুঝতে পারেন, এক্সিস্টেন্সিয়ালিজম দেখা যায় না, এখনো দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না, এখনো দেখা যাচ্ছে না। সিদরাতুল মুনতাহা কমেন্টস করছেন পুরো লেখা দেখা যায় না, কারণ কি? আজকের ক্যামেরা সেটআপ কি তাহলে ভালো হয়নি? পুরো লেখা দেখা যায় না? কি দেখা যায় না? কে বলছেন দেখা যায় স্যার? বুঝলাম না। দেখা যাচ্ছে, দেখা যায় না। জি, ক্রপ হয়ে যাচ্ছে ফ্রেম, এটা আপনার সমস্যা। ক্রপ হয়ে যাচ্ছে ফ্রেম, এটা আপনার সমস্যা ভাই, আপনার মোবাইলের প্রবলেম অথবা আপনার নেটের প্রবলেম। কারণ আপনার দেখা যায় না বলে মানে আমার দেখা যাচ্ছে না তো। এই যে 250 স্টুডেন্ট ক্লাস করছে, অনেকের দেখা যাচ্ছে 2-4 জন, মানে আপনাদের মোবাইলের সমস্যা বা আপনার নেটের সমস্যা। জি, তো এক্সিস্টেন্সিয়ালিজমের জনক, বাংলা সাহিত্যে এক্সিস্টেন্সিয়ালিজমের জনক সৈয়দ ওয়ালিউল্লাহ। চেতনা প্রবাহরীতি, এটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। চেতনা প্রবাহরীতিকে ইংরেজিতে বলা হয় STREM, স্ট্রিম অফ CONSCIOUSNESS, স্ট্রিম অফ কনসাসনেস, স্ট্রিম অফ, জি, স্ট্রিম অফ কনসাসনেস এর জনক। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজমের জনক, চেতনা প্রবাহরীতি বা স্ট্রিম অফ কনসাসনেসের জনক। তো চেতনা প্রবাহরীতিতে লেখা তার উপন্যাস কোনটি? লাল সালু। সৈয়দ ওয়ালিউল্লাহর চেতনা প্রবাহ রীতিতে লেখা উপন্যাস কোনটি? লাল সালু। আর অস্তিত্ববাদী, দুঃখিত, এই যে আপনাদের কমেন্টস দেখতে গেলে আমার মাথা ওলাই যায়। এই যে কে যে কি কমেন্টস করেন, এগুলো কমেন্টস আর দেখা যাবে না। এভরিথিং ওকেও লিখছেন, আবার কেউ কেউ লিখছেন দেখা যাচ্ছে না। যার দেখা যাচ্ছে না ভাই তার সমস্যা, দয়া করে কমেন্টস করবেন না। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? লাল সালু। সৈয়দ ওয়ালিউল্লাহর অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? অস্তিত্ববাদী উপন্যাস হচ্ছে লাল সালু। এই যে গদ্যব আলামিন সোহাগ মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, তো কি করবো, আমি ধাক্কা মারবো? আয় গরু, আলামিন সোহাগ তোর বেঁধে যাচ্ছে, তুই অগামগা মোবাইল ব্যবহার করিস, তাহলে তোর নেটওয়ার্ক অগামগা, গোটা বাংলাদেশের নেটওয়ার্কে তো অগামগা, আমি করবো কি? আমি কি মাঝে মাঝে ধাক্কা মারবো বল? হ্যাঁ, তাহলে লাল সালু অস্তিত্ববাদী ধারায় রচিত উপন্যাস লাল সালু। আর চেতনা প্রবাহ রীতিতে রচিত উপন্যাস চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। ঠিক আছে, চেতনা প্রবাহ রীতিতে রচিত উপন্যাস কোনটি? চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো। তো আশা করছি বিষয়টা এখন। অস্তিত্ববাদ কি? যদি বিশেষ রিটেন পরীক্ষায় কিংবা কখনো কেউ জিজ্ঞেস করে অস্তিত্ববাদ কি, তো অস্তিত্ববাদ কি? আমি আমার নিজেকে টিকিয়ে রাখতে চাই, বাই হুক অর বাই ক্রুক। আমি আমার নিজেকে টিকিয়ে রাখতে চাই,
আমার অস্তিত্বকে কি টিকিয়ে রাখতে চাই বাই হুক অর বাই ক্রুক, এর নাম অস্তিত্ববাদ। মজিদ, মনে আছে মজিদ, তার যে গ্রাম, সেখানে শস্যের টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, ফসল ফলে না, অনেক মানুষ বেশি, কিন্তু খাবার নেই, চারদিকে হাহাকার নিস্তব্ধতা খাবারের জন্য। সবার কি গালমাল বসে গেছে, চোখ কোটরাগত হয়ে গেছে, খাবার নেই। মজিদ শেষে কি করলো, যে তার নিজের অস্তিত্বের জন্য, নিজের বেঁচে থাকার জন্য পাপ জেনেও একটা সাধারণ একটি কবরকে একটা পীরের মাজার বলে চালিয়ে দিল। সে কিন্তু জানে যেটা যা করছে সেটা ঠিক না, অন্যায়, পাপ, কিন্তু কেন করেছে? সে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এর নাম অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম। আমি আমার নিজেকে টিকিয়ে রাখতে চাই বাই হুক অর বাই ক্রুক। এটি যদিও ভালো চেতনা না, জি, এটি নেগেটিভ চেতনা, কিন্তু মানুষ নিজেকে আগে কি করতে চায়? টিকিয়ে রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়। এই টিকিয়ে রাখা, নিজেকে টিকিয়ে রাখার যে প্রবণতা মানুষের, এটির নাম এক্সিস্টেন্সিয়ালিজম। তো লাল সালু বাংলার সাথে কি সামাজিক উপন্যাস। লাল সালু কি জাতীয় উপন্যাস? সামাজিক। অনেকে আবার ধর্মীয় উপন্যাস দেয়, ভুল করে। লাল সালু কোনোভাবেই কে ধর্মীয় উপন্যাস নয়। লাল সালু ধর্মীয় উপন্যাস নয়। লাল সালু কি জাতীয় উপন্যাস? সামাজিক উপন্যাস। বিষয়বস্তু কি? ধর্মীয় ভণ্ডামি। বিষয়বস্তু কি? ধর্মীয় ভণ্ডামি, অশিক্ষা, কুশিক্ষা, সামাজিক কুসংস্কার। জি, মনে থাকবে। লাল সালু কি জাতীয় উপন্যাস? অনেকে আবার দিয়ে দেয় ধর্মীয় উপন্যাস। না, ধর্মীয় উপন্যাস মানে যেখানে ধর্মীয় বিষয় নিয়ে উপন্যাস রচিত হয়। আর এখানে ধর্মীয় বিষয় নেই, ভণ্ডামি। ভণ্ডামি হলো সামাজিক বিষয়। ভণ্ডামি সামাজিক বিষয়। আচ্ছা, মসজিদের দোষ কোথায়? মসজিদের দোষ আছে কেউ কি বলেছে আপনাকে? বলেন, মসজিদের দোষ আছে, এটা তো আপনাদেরকে বলেনি ভাই। হ্যাঁ, আর দোষ ধর্মীয় দিক থেকে আছে, নেতিবাচক। অর্থাৎ যদি আমি নীতি নৈতিকতাকে করে নিজেকে টিকিয়ে রাখতে চাই, তাই না? আমি বেঁচে থাকার জন্য ঘুষ খাবো, বেঁচে থাকার জন্য মানুষকে খুন করব, টাকা চিন্তা করব, সেটিও এক ধরনের কি সামাজিক নেতিবাচকতা। জি। তো লাল সালু উপন্যাসের কাহিনী, চরিত্র নিশ্চয় আপনাদের জানা আছে, সবাই জানেন, কাজে আমি লাল সালুর কাহিনীতে যাব না। হ্যাঁ, বহিপিরও এমন ভণ্ডামি। আফরোজ, আপনি ঠিকই বলেছেন। তো এই যে প্রগতিশীল লেখক, কেন এরা বলেন তো? এই যে এরা কেন প্রগতিশীল লেখক বুঝেন? প্রগতিশীল লেখক মানে যারা ধর্মীয় ভণ্ডামি, অশিক্ষা, কুসংস্কার, মৌলবাদ এসবের বিরুদ্ধে লিখেছে। আমি প্রথমে যে কথাটি বলেছি আপনারা বুঝেননি। এরা কেন প্রগতিশীল লেখক, কেন এরা মুক্তি বুদ্ধিজীবী লেখক, কেন? এদের লেখার বিষয়বস্তুগুলো কি ছিল? ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, বুঝতে পারলেন, মৌলবাদের বিরুদ্ধে। এই জন্যই তো এরা প্রগতিশীল লেখক, বুদ্ধিজীবী লেখক। কাজেই এদের লেখার মধ্যে ওই যে আপনি যে বলছেন ঠিকই আছে, বহিপীর, সেখানেও ভণ্ডদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এরকম ভণ্ডরা কি সমাজে যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আছে না? জি। নিজেদের স্বার্থের জন্য এরা কি করে? সাধারণ মানুষকে বোকা বানায়। এখনো আছে সমাজে অনেক হুজুর, পাগলা বাবা, ন্যাংটা বাবা, মাটি বাবা, পানি বাবা, তেল বাবা, ভুঁড়ি বাবা, দাঁড়ি বাবা, বহুত বাবা সমাজে যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখন বাবাদের ব্যবসা কি? সাধারণ মানুষকে কি করা? বোকা বানিয়ে। যে কাজটি মসজিদ করেছিল। কাজে মসজিদ তো শুধু একটি নামমাত্র নয়, এই মসজিদ যুগে যুগে ভণ্ডদের কি প্রতিনিধি। জি। তো কাজেই এই যে মসজিদ চরিত্রটি আসলে একটা প্রতীক চরিত্র। জি, আমি কোনো নাম নিচ্ছি না, আরিফুল ইসলাম। জি, আপনারা অনেকেই জানেন, আমি কোনো নাম নিতে চাই না, আমি ছদ্মনাম হিসেবে দিলাম দাড়ি বাবা, ধরি বাবা, মাটি বাবা। জি, এখন আপনারা কাউকে দেয়ানবাগি বলেন আর কাউকে কি বাগি বলেন, এটা আমি কারোর নাম আমি নিতে চাই না। দেখা গেল যে আমার এই ব্যাসের মধ্যে কেউ কেউ দেয়ানবাগির ভক্ত আছে, তো এইবার আমারে কি করবে? এবার কোপাবে যে বেটা তোরে দাঁড়া, খাইছি তোরে। হ্যাঁ, জি, তাই না?
নামাজ কালাম পড়া নাই, লাহু 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 আসেন আসেন, বসে যান বসে যান, খাইয়া যান, শুয়া যান। এগুলো ধর্মের নামে কি করছে? সাধারণ মানুষকে কি করছে? সাধারণ মানুষকে তার একটা ঘোরের মধ্যে রেখে নিজেদের ফায়দা লুটছে। বুঝতে পারলেন? জি। তো লাল সাল উপন্যাস নিয়ে যেই কথা কয়েকটি একটু বলবো, আমি কাহিনীতে যাব না। চরিত্র আপনারা সবাই জানেন, মজিদ, তারপরে কি জমিলা, তারপরে রহিমা, তাই না? মজিদ 2 উইকেট ফেলেছিল, মনে আছে? প্রথম উইকেট হলো রহিমা, দ্বিতীয় উইকেট কি জমিলা। তারপর খালেক ব্যাপারী, তারও 2 উইকেট। হ্যাঁ, আমেনা এবং তানু বিবি, এগুলো চরিত্র। তারপর আক্কাস, হ্যাঁ, মুদাব্বের মিয়া, তারপরে হচ্ছে আপনার হাসুনির মা। চরিত্রগুলি মনে রাখবেন। লাল সাল উপন্যাস চরিত্র। বিখ্যাত কিছু ডায়লগ আছে, বিখ্যাত কিছু কি ডায়লগ। খোদা রিজিক দেনেওয়ালা, খোদার পর তোয়াক্কাল রাখো। অমন করে হাঁটতে নাই বিবি, মাটি গোসা করে, এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। হ্যাঁ, মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ। তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া। কোন উপন্যাসের উক্তি? কার উক্তি? কাকে উদ্দেশ্য করে বলেছিল? বলেছিল কে? মসজিদ। কাকে উদ্দেশ্য? আক্কাসকে। তোমার দাড়ি কই মিয়া। বুঝতে পারলেন? তারপর ধর্মের কি, হ্যাঁ, মানুষের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। মানুষের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। কোন উপন্যাসের উক্তি? তো এগুলো বিখ্যাত কিছু উক্তি আছে, কিছু ডায়লগ আছে, সম্ভব হলে জি একটু দেখবেন। লাল সাল উপন্যাসটি বিশ্বের বেশ কিছু ভাষা অনুদিত হয়। লাল সাল উপন্যাসটি বিশ্বের বেশ কিছু ভাষা অনুদিত হয়, যেমন উর্দু ভাষা অনুদিত হয়েছে। উর্দু ভাষা লাল সাল উপন্যাসটি 1948 সালে লেখার পরে উর্দু ভাষা অনুদিত হয়েছে। কলিমুল্লাহ নামক একজন উর্দু ভাষী রাইটার অনুবাদ করেছেন লাল সালু নামে। লাল সাল উপন্যাসের কি অনুবাদ হয়েছে ফরাসি ভাষায়, ফার্সি না কিন্তু কি ফরাসি ভাষায় অনুবাদ হয়েছে। লা আরবার সেন্স রেসাইন, লা আরবার সেন্স রেসাইন। লাল সাল উপন্যাসটি উর্দু ভাষা অনুদিত হয়েছে। তো উর্দু ভাষার অনুবাদটি আপনাদের জরুরি না। মোহাম্মদ কলিমুল্লাহ নামে, মোহাম্মদ কলিমুল্লাহ নামক একজন লেখক অনুবাদ করেছেন উর্দু লাল সালুই নামে। ফরাসি ভাষায় অনুবাদ করেছেন কে? ওই যে ফরাসি স্ত্রী, ফরাসি উইকেট মেরে লাভ হয়েছে না? জি, তাহলে এই বাংলা উপন্যাসটি ফরাসি ভাষা অনুবাদ করেছে। ফরাসি অনুবাদকের নাম কি? অ্যান ম্যারি থিবো। লাল সাল উপন্যাসের ফরাসি অনুবাদকের নাম অ্যান ম্যারি থিবো। অনুবাদটির নাম কি? লা আরবার সান্স রেসাইন। লা আরবার সান রেসাইন, ফরাসি অনুবাদ। 1961 সালে এই অনুবাদটি করা হয়েছে। জি। আর লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম অত্যন্ত জরুরি, ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস। লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? ইংরেজিতে কি নামে অনুদিত হয়েছিল? ট্রি উইদাউট রুটস। অনুবাদককে সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। স্ব অনুদিত বলা হয়। কি বলা হয়? গীতাঞ্জলি যেমন স্ব অনুদিত, তাহলে লাল সাল উপন্যাসটি ইংরেজিতে স্ব অনুদিত, ট্রি উইদাউট রুটস নামে সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই অনুবাদ করেছিলেন। ঠিক আছে? জি। এই ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয়েছিল 1969 সালে। সালটা মনে রাখা জরুরি না। আর সৈয়দ ওয়ালিউল্লাহ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ট্রি উইদাউট রুটস। ক্লাসের সময় অনলাইনে কল ডাইভার্ট করে রেখেছি, কিন্তু কল দিচ্ছে। বলেন, শুধু ভিডিও করার জন্য আমার আলাদা একটা ফোন কিনতে হবে। তিথি মজুমদার, তাহলে তো আপনার মাও ক্লাস করে, খুশি হব না কষ্ট পাবো বুঝতে পারছি না। অনেক সময় বকাঝকা দিই, বেফাস কথাবার্তা বলি, তাই না? বাবা মা ছোট বোন টোন থাকলে তো বিপদ।
অনেকে বলেন স্যার আমার বোন ছিল, কেউ বলছে মা ছিল, কেউ বলছে বাবা ছিল। এটা বিপদ না? একদিকে ভালো যে আমার ক্লাস পছন্দ করছে, এটা তো আনন্দের বিষয়। আরেকদিকে দুঃখের বিষয় এই জন্য যে ক্লাস আমি একটু মজা করি, মাঝে মাঝে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলি, তাই না? হ্যাঁ, একটু মজা করার জন্যই বলি অবশ্য। দেখা গেল যে তারা যদি মাইন্ড করে বসে যে স্যার একটা বেয়াদব, বিপদ। জি, আচ্ছা। তো লাল সালু নিয়ে আর কথা বাড়াবো না, কারণ এত খুবই কমন উপন্যাস, এটা নিয়ে কথা বলার খুব বেশি কিছু নেই। তবে তার যে পরের উপন্যাসটি চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা, এটাকে আমরা কি বলছি? চেতনা প্রবাহ রীতি, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, তাই না? তো চেতনা প্রবাহ রীতির উপন্যাসটা কি? চেতনা প্রবাহটা কি? মানুষের চেতনাটা প্রবাহিত। দেখেন, আমি হয়তো এখন ক্লাস নিচ্ছি, ক্লাস করছি, কিন্তু আমার মনটা কিন্তু আলেয়ার কাছে চলে যেতে পারে। আমার প্রত্যেকটা মানুষের, আপনারা জানেন কিনা, প্রত্যেকটা মানুষের চেতনার দুটো স্তর, একটা সারফেস স্ট্রাকচার, একটা ডিপার স্ট্রাকচার। মানুষের চেতনার মধ্যে আমি যে বাইরে যে চেতনাটা নিয়ে ক্লাস নিচ্ছি, আমার গহীনে হয়তো অন্য কোনো চেতনা এখন ক্রিয়া করছে। তো চেতনায় আমি কিন্তু অনেক দূর চলে গেছি। আমি ক্লাসে আছি, এখানে আছি বটে, আমি এই ক্লাসে আছি, কিন্তু আসলে আমি ক্লাসে নাই। আমার বাইরের চেতনাটা ক্লাসে আছে, কিন্তু আমার ভিতরের চেতনাটা কি? আলেয়া ভাটের সাথে সাগর, নদী, পাহাড়, জঙ্গলে কি ঘুরতেছে, গান গাচ্ছে। হ্যাঁ, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে ইয়া। হচ্ছে চেতনা, এটা হচ্ছে একটা চেতনা। এটাকে বলা হয় চেতনার প্রবাহ। আপনি ক্লাসরুমে আছেন, ক্লাস করছেন, নামাজ পড়ছেন, সহজ একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজে দাঁড়িয়ে সূরা কেরাত করছেন, এই করতে করতে আপনি কোথায় চলে গেছেন, কোথায় হারিয়ে গেছেন। হঠাৎ করে মনে হলো ডোলব্বা, আমি তো, তাই না, নামাজে আছি, এরকম হয় না? জি, চেতনা। চেতনা, বাইরের চেতনাকে আপনি একটা জায়গায় রাখলেন, কিন্তু ভিতরের চেতনাকে তো আপনি আটকে রাখতে পারবেন। এই চেতনা যে কোনো জায়গায় চলে যায়। তো বাংলা সাহিত্যে কিছু কিছু ক্ষেত্রে এই যে চেতনার গভীরে, যে গভীরতর চেতনা, ডিপার যে সারফেস, সেখানে মানুষের যে গভীর চেতনায় কি হয়, প্রতিনিয়ত কি ধরনের ওঠানামা করে, এই ঘটনাটাই মূলত চেতনা প্রবাহ রীতির বৈশিষ্ট্য। বাইরের চেতনাটার চেয়ে চেতনা প্রবাহ রীতিতে গুরুত্ব দেওয়া হয় কোথায়? এই ভিতরের চেতনাটাকে। হ্যাঁ, নামাজে দাঁড়ালে দেখে আমারও হয় এরকম, আমি জানি না, আমি জানি সবারই হয়। যারা একেবারে জি খুব বান্দা, তাদের হয়তো হয় না, কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা নামাজে মাঝে মাঝে কি এরকম হয়ে যায়। কারণ আমাদের চেতনাটা নামাজে একাগ্র না, বুঝতে পারলেন? যখন দুই চেতনা একাগ্র হবে, দুই চেতনায় যখন একাগ্র হবে, তখনই আপনি একটার মধ্যে থাকবেন। কিন্তু আমার বাইরের চেতনাটা একটু আলাদা, আর ভিতরের চেতনাটা কি অন্যদিকে, এমন হয়। তো চাঁদের অমাবস্যা, আরেফ আলী, তাই না? বাড়ির কি লজিং মাস্টার, বাড়ির লজিং মাস্টার আরেফ আলী। জি হ্যাঁ, এই আরেফ আলী তার কি করে, তার যেই বাড়িতে আশ্রিত থাকে, সে দাদা সাহেবের বাড়ি, সেই বাড়ির একটি ছেলের সাথে কি করে, সে দেখে গভীর রাতে একদিন সে বাইরে যায় প্রাকৃতিক কাজে সাড়া দিতে গিয়ে, বাঁশ ঝাড়ের আড়ালে দেখতে পায় যে ওই এলাকায় একটি যুবতী মেয়ে উলঙ্গ হয়ে মৃত হয়ে পড়ে আছে, তাই না? আর পাশে কি সেই বাড়ির যে ছেলে। তখন কি করবে? এই দৃশ্যটা সে দেখে ফেলে, দেখে সে বুঝতে পারে যে এই মেয়েটিকে এই ছেলেটি কি করেছে, খুন করেছে। কিন্তু সে সংকটে পড়ে যায়। এটার নাম এক ধরনের অস্তিত্বের সংকট। সংকট কি তার? সে যেই বাড়িতে আছে এবং সে খুন করতে দেখেওনি, সরাসরি খুন করেছে সে দেখেনি, বুঝতে পারলেন? সে শুধু দেখেছে একটি মেয়ে, তাই না, মৃত হয়ে আছে এবং ওই বাড়ির ছেলেটা। কিন্তু সে বিশ্বাস করে যে সে মেরেছে, সে নিজে আবার হেল্প করে তাকে, সে মেয়েটির লাশটা নদীতে ফেলে দেয়। কিন্তু বিবেকের তাড়নায় দগ্ধ হয় যে কি করবে, যদি কাউকে বলে দেয় তাহলে এই বাড়ি থেকে তাকে বের করে দেবে হয়তোবা, এই বাড়িতে সে আশ্রিত, এই বাড়ির সে গৃহশিক্ষক।
আশ্রয় কোথায় পাবে, আশ্রয় থাকবে না। তো যে অস্তিত্বের সংকট, আশ্রয় সবার, ঠিক আছে, বা কাকে বলবে, কি বলবে, কিভাবে বলবে, বুঝতে পারলেন, বা তার কথা কেউ বিশ্বাস করবে কিনা। এই দাদা সাহেবরা এলাকার সম্ভ্রান্ত মানুষ, এবং তার যে অস্তিত্বের সংকট, সে যাবে কই, তাকে যদি বের করে দেয়, আবার বিবেকের তাড়নায় সে ক্ষতবিক্ষত হয়, বিবেক তাকে দংশন করে যে এরকম একটি অন্যায় অপরাধ দেখেও সে কেমন করে মেনে নেবে, বা এই অপরাধীকে সে কিভাবে ছেড়ে দিবে। এই যে তার বিবেকের যে দংশন, একদিকে তার বাইরের যে অস্তিত্ববাদ, তার যে তার থাকা খাওয়া, তার অস্তিত্ব, আর একদিকে তার কি বিবেকের তাড়না। এর মধ্যে সে প্রতিনিয়ত তার ওই যে অন্তরের যে গভীর, সেখানে গিয়ে সে প্রতিনিয়তই বাইরে সে বা ঘুরছে ফিরছে, কথা বলছে, পড়াচ্ছে, জীবনযাপন করছে, কিন্তু তার ভিতরের গভীর যে স্ট্রাকচার, ডিপার সারফেস, সেইখানে প্রতিনিয়তই কি হচ্ছে, যুদ্ধ চলছে যে কি করবে। এই যে অন্তর্দ্বন্দ্ব, এই যে অন্তরের ভিতর চেতনার যে প্রতিনিয়ত দ্বন্দ্ব, সেটি মূলত চেতনা প্রবাহ রীতির মূল বৈশিষ্ট্য, তাই না? হ্যাঁ, আফরোজা আমনে লিখেছে কাদের শয়তান। কাদের, ঠিকই বলেছে, সেই চরিত্রটি কাদের। তো শেষ পর্যন্ত আরেফ আলী, মাস্টার আরেফ আলী, যেহেতু সে মাস্টার, কাজে মাস্টারের ভিতরে সেই ইয়েটারই জয় হয়, মানে গুড ম্যানারটারই জয় হয়, এবং একসময় সে কি করে, তার এই অস্তিত্বের ভয় না করে সে কি করে, সে বলে দেয়, বুঝতে পারলেন মানুষকে। তা এই কথাটি, এই যে খুন করেছে যে কাদের, সেটি দাদা সাহেবের কাছে বলে, এবং সে বারবার বলতে গিয়ে অনেকবার ফিরে আসে, কি বলবে, কিভাবে বলবে, কেমন করে বলবে, বলা ঠিক হবে কিনা, বলার পরে কেউ বিশ্বাস করবে কিনা, বলার পরে প্রতিক্রিয়া কী হবে, তার পরিণতি কী হবে, নানান কিছু বারবার বলতে গিয়ে ফিরে আসে। শেষ পর্যন্ত তার এটার জয় হয়, সে নিজের এই অপরাধকে সে নিজের মনের মধ্যে চাপিয়ে না রেখে কি করে একসময় সে প্রকাশ করে দেয়। জি। আর কাঁদো নদী কাঁদো, কাঁদো নদী কাঁদো, এটিও চেতনা প্রবাহ রীতির রচিত উপন্যাস। তবারক ভূঁইয়া নামক একজন জবানিতে, তবারক ভূঁইয়া নামক একজন ব্যক্তির জবানিতে মোহাম্মদ মুস্তফা নামক একজন ব্যক্তির যে জীবন, তার সংগ্রাম, তার উত্থান পতন, এটি বর্ণিত হয়। পাশাপাশি একটি নদী, বাকাল নদী, কুমুরডাঙ্গার বাকাল নদী, জি, এটা হলো বাকাল নদী। এই মোহাম্মদ মোস্তফার জীবনী আর বাকাল নদীর যে জীবন, অর্থাৎ দুজনের জীবনের শীর্ণতা, শুকিয়ে যাওয়া। মোহাম্মদ মোস্তফা একসময় সম্ভ্রান্ত পরিবারের, ঐতিহ্যময় পরিবারের একটি মানুষ, তাই না, সামাজিক পট পরিবর্তনে, বুঝতে পারলেন কিভাবে এই মোহাম্মদ মোস্তফা এই সামাজিক ঐতিহ্য হারিয়ে, তাদের যে বংশের ঐতিহ্য হারিয়ে একসময় কি যে শীর্ণ অবস্থা প্রাপ্ত হয়। বাকাল নদীর অবস্থাও তাই। তো মোহাম্মদ মোস্তফার জীবন, তার যে উত্থান, তার যে পতন, তার যে পারিবারিক ইতিহাস, ঐতিহ্য, এগুলো বর্ণনার মধ্য দিয়ে কি করে বাকাল নদীরও কি শীর্ণতা, একসময় নদী কি ঐতিহ্যময় ছিল, নদীর কি হাঁক জাক রব, নদীর কি, তাই না, প্রবাহ, সেই শুকিয়ে যাওয়া নদী বাকাল নদী, অর্থাৎ মোহাম্মদ মুস্তফার সাথে বাকাল নদীর তুলনামূলক একটা চেতনা প্রবাহ রীতিতে আলোচনা করেছেন লেখক। তো এই চরিত্রগুলো একটু মনে রাখবেন যে তবারক ভূঁইয়া, মোহাম্মদ মুস্তফা এবং বাকাল নদী, এই উপন্যাসের মূল। বাকাল নদী কিন্তু শুধু নদী না, একটি কি চরিত্র। আচ্ছা, তো সৈয়দ ওয়ালিউল্লাহর আমরা বললাম যে খুব অপ্রাসঙ্গিক বেশি তথ্যে আমরা যাবো না, খুব অপ্রাসঙ্গিক অতিরিক্ত তথ্যে আমরা যাবো না, যে তথ্যগুলো আমাদের বেশি প্রয়োজন। তো সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প লেখেন, গল্প গ্রন্থ, দুটি গল্প গ্রন্থ তার বিখ্যাত। নয়নচারা, প্রথম গল্প গ্রন্থ নয়নচারা, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্প গ্রন্থের নাম কি? নয়নচারা। দুই তীর ও অন্যান্য গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর
গল্প গ্রন্থের নাম নয়নচারা, আরেকটি গল্প গ্রন্থ হলো দুই তীর ও অন্যান্য গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহ কিছু নাটক লিখেছেন, গুরুত্বপূর্ণ নাটক। একটির নাম হলো বহিপীর, একটির নাম হচ্ছে সুড়ঙ্গ, একটির নাম হলো বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু। বহিপীর সবাই পড়েছেন, তাহেরা, তাই না? তাহেরা, বহিপীর, জি সবাই পড়েছেন যে বহিপীর ভণ্ড তাহেরাকে কি অল্প বয়সী তাহেরাকে, তাই না, সেই বুড়ো শালিকার ঘাড়ের ও টাইপের অনেকটা। তাহলে বহিপীর, সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু। আর সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকগুলোকে বলা হয় নিরীক্ষাধর্মী নাটক। লিখে নেন, সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পগুলিকে বলা হয় কি? নিরীক্ষাধর্মী নাটক। নিরীক্ষাধর্মী, যে নিরীক্ষাধর্মী নাটক মানে কি? যে সৈয়দ ওয়ালিউল্লাহ তার নাটকের মধ্যে কি করেছেন? নাটকের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করেছেন, নাটকের কাহিনী, নাটকের কাঠামো, বুঝতে পারলেন? নাটকের মধ্যে তিনি কি করেছেন? নিরীক্ষা চালিয়েছেন। নাটকের কাহিনীতে, নাটকের সংলাপে, নাটকের গঠন কাঠামোতে নিরীক্ষা চালিয়েছেন। প্রত্যেকটা নাটকে তার ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা। যতগুলো নাটক, প্রত্যেকটা নাটকে কি ভিন্ন ভিন্ন ফর্মে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন কাহিনীতে লেখা। ফলে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকগুলিকে বলা হয় নিরীক্ষাধর্মী নাটক। সৈয়দ ওয়ালিউল্লাহ দুটি ইংরেজি উপন্যাস লিখেছেন, দুটি ইংরেজি উপন্যাস। একটির নাম দ্য আগলি এশিয়ান। আগলি, সৈয়দ ওয়ালিউল্লাহ দুটি ইংরেজি উপন্যাস লিখেছেন। তার একটি উপন্যাসের নাম হচ্ছে দ্য আগলি এশিয়ান। আগলি এশিয়ান। আরেকটি হাউ ডাজ ওয়ান কুকস বিন। হাউ ডাজ ওয়ান কুক বিনস। একটি উপন্যাস দ্য আগলি এশিয়ান। এইটা ঠিক উপন্যাস না, আসলে অনেকটা উপন্যাসের মতো, ব্যঙ্গাত্মক রচনা আর কি। দ্য আগলি এশিয়ান আর হাউ ডাজ ওয়ান কুক বিনস, ব্যঙ্গাত্মক বা রসাত্মক উপন্যাস। এই দুটি উপন্যাসই শিবব্রত বর্মন, শিবব্রত বর্মন নামক একজন ভদ্রলোক বাংলা করেছেন। বাংলা, ইংরেজি থেকে বাংলা করেছেন। ইংরেজিটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ আর বাংলা করেছেন শিবব্রত বর্মন। দ্য আগলি এশিয়ানকে তিনি নাম দিয়েছেন কদর্য এশীয়। আগলি এশিয়ানের বাংলা কি? কদর্য এশীয়। আর এটাকে তিনি নাম দিয়েছেন শিম কিভাবে রান্না করতে হয়। হাউ ডাজ ওয়ান কুক বিনস, এটার বাংলা অনুবাদ করেছেন শিবব্রত বর্মন, শিম কিভাবে রান্না করতে হয়। এগুলি খুব কম গুরুত্বপূর্ণ তথ্য, তারপরে ওই তথ্যগুলো ওই যে বললাম যে বলার স্বার্থে একটু বলতে হয় অনেক সময়। জি, তো সৈয়দ ওয়ালিউল্লাহ আপনারা জানেন যে তিনি জীবনের শেষ দিকে প্যারিসে ছিলেন, ফ্রান্সের প্যারিসে ছিলেন। এবং তিনি সেই সময় আমাদের এই যে কি বৈদেশিক মিশনে চাকরি করতেন ফ্রান্সের প্যারিসে। তো সেখানে থাকাকালীন যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তো মুক্তিযুদ্ধকালীন তিনি ওই সময় প্যারিসে বসে ওখানকার বড় বড় বুদ্ধিজীবীদের সাথে বা যারা ওখানকার বড় বড় সাহিত্যকর্মী ছিলেন তাদের সাথে যোগাযোগ করে তিনি আমাদের বাংলাদেশের পক্ষে কি সাহায্য সংগ্রহ করেছিলেন। বুঝতে পারলেন? ফ্রান্সের প্যারিসে বসে তিনি কি করছিলেন? তিনি মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এই বাংলাদেশের জন্য, বাংলার মানুষের জন্য তিনি জনসমর্থন এবং আর্থিক সাহায্য তুলেছিলেন। এবং ওখান থেকে সে সাহায্য পাঠানো হতো কোথায়?
কলকাতা দূতাবাসে, অর্থাৎ আমাদের যারা বিশেষ করে শরণার্থী শিবিরগুলোতে সেখান থেকে তিনি সাহায্য তুলে তুলে কি পাঠাতেন। তো যাই হোক, সেই মহান মানুষটির স্বাধীনতা আর দেখা হয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন 10 অক্টোবর হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মুক্তিযুদ্ধের পক্ষে তিনি প্রতিনিয়ত কাজ করছিলেন, ওখানে বসে কি করছিলেন, ওই দেশের বিভিন্ন দূতাবাস কিংবা ওই দেশের বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে যোগসংযোগ করে তিনি সাহায্য তুলে পাঠাচ্ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের যারা শরণার্থী তাদের জন্য। কিন্তু দেশের স্বাধীনতা তার আর দেখা হয়নি। 1971 সালের 10 অক্টোবর ফ্রান্সের প্যারিসে তিনি মারা যান এবং তার কবর আছে কিন্তু প্যারিসে। বুঝতে পারলেন তার কবর কোথায়? আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর কবর ফ্রান্সের প্যারিসে। (1961 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার 1961 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1983 সালে মরণোত্তর 21 পদক লাভ করেছেন, যে দুটি গুরুত্বপূর্ণ পদক। এর পাশাপাশি ছোটোখাটো অনেক পদকে তিনি পেয়েছেন, তবে দুটি পদক বাংলা একাডেমি 21 পদক, এই দুটো পদক মনে রাখবেন। সাহিত্যের ক্ষেত্রে দুটি পদক জরুরি, বাংলা একাডেমি 21 পদক। তো 1961 সালে সৈয়দ ওয়ালিউল্লাহকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, লাল সালু উপন্যাসটির জন্য, কার জন্য? লাল সালু উপন্যাস রচনার জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার। 1961 সালে লাল সালু উপন্যাস রচনার জন্য উপন্যাস রচয়িতা হিসেবে তাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় এবং 1983 সালে তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। আরেকজন বুদ্ধিজীবী লেখক আমরা এখন পড়ব। জি, বুদ্ধিজীবী লেখক মুনির চৌধুরী, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি। জি, বর্তমান সময়ে জি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুনির চৌধুরী 1925 সালের 27 নভেম্বর মানিকগঞ্জের সিংগাইরে জন্মেছেন। 1925 সালের 27 নভেম্বর মানিকগঞ্জের সিংগাইর। 1925 সালের 27 নভেম্বর মানিকগঞ্জের কি সিংগাইরে জন্মেছেন। পৈতৃক মাস ওই যে নোয়াখালী, যে নোয়াখালীর আছেন নাকি কেউ? চট্টগ্রাম নোয়াখালী কিন্তু সাহিত্যে বেশ এক সময় দারুণ সমৃদ্ধ ছিল। জি, পৈতৃক নিবাস নোয়াখালী। পৈতৃক নিবাস নোয়াখালীর সাতখিল উপজেলার গোপাইরবাগ, যে নোয়াখালী জেলার সাতখিল উপজেলার গোপাইরবাগ। পৈতৃক নিবাস, জন্মেছেন মানিকগঞ্জের সিংগাইর, কিন্তু পৈতৃক নিবাস নোয়াখালী জেলার গোপাইরবাগ। পিতার নাম আব্দুল হালিম চৌধুরী, খুবই সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের মুনির চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী। পিতার নাম আব্দুল হালিম চৌধুরী। মুনির চৌধুরী কিন্তু তার প্রকৃত নাম না, আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। প্রকৃত নাম কি? আবু নঈম মোহাম্মদ, আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। মুনির চৌধুরীর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। লিখেছেন? জি, তো মুনির চৌধুরী ওই যে বললাম যে খুবই অল্প লিখেছেন, খুব অনেক গ্রন্থ লেখেননি, কিন্তু যতটুকু লিখেছেন
খুবই মানসম্মত। অর্থাৎ ওই যে বলছিলাম যে সংখ্যার দিকে তারা গুরুত্ব দেননি, গুরুত্ব দিয়েছেন কি কোয়ালিটির দিকে, মানের দিকে, কোয়ান্টিটি না কি মান। তো মুনীর চৌধুরী আধুনিক নাট্য আন্দোলনের পথিকৃৎ, এই কথাটি লেখেন। মুনীর চৌধুরী বাংলাদেশের আধুনিক নাট্য আন্দোলনের পথিকৃৎ, বাংলাদেশের আধুনিক নাট্য আন্দোলনের পথিকৃৎ মুনীর চৌধুরী। মূলত তিনি নাট্যকার। মুনীর চৌধুরী মূলত নাট্যকার। তো মুনীর চৌধুরীর বিখ্যাত রচনাবোধের নাটক, তিনি মূলত নাট্যকার। তার বিখ্যাত নাটকের মধ্যে কি কবর, রক্তাক্ত প্রান্তর। তবে তার শ্রেষ্ঠ রচনা মনে করা হয় রক্তাক্ত প্রান্তরকে। মনে থাকবে মুনীর চৌধুরীর শ্রেষ্ঠ নাটক বা শ্রেষ্ঠ রচনা কোনটি? রক্তাক্ত প্রান্তর। 1962 সালে রক্তাক্ত প্রান্তর নাটকটি প্রকাশিত হয়, যেটি মুনীর চৌধুরীর শ্রেষ্ঠ রচনা। শ্রেষ্ঠ রচনা বা শ্রেষ্ঠ নাটক মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর 1962। এবং এই নাটক রচনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এই নাটকটির জন্য তিনি 1962 সালে কি বাংলা একাডেমি পুরস্কার। মনে থাকবে তাহলে মুনীর চৌধুরীর শ্রেষ্ঠ নাটক বা শ্রেষ্ঠ কীর্তি কোনটি? রক্তাক্ত প্রান্তর নাটক। কত সালে? 1962 সাল। মনে রাখবেন সালটা জরুরি। এবং এই নাটক লেখার জন্য ওই বছরেই, যেই বছর রক্তাক্ত প্রান্তর প্রকাশ করেছেন সেই বছরে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তাহলে কত সালে বাংলা একাডেমি পুরস্কার? 1962 সালে। কোন নাটকের জন্য? রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য। বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। বিষয়বস্তু পানিপথের তৃতীয় যুদ্ধ। কি জাতীয় নাটক? ঐতিহাসিক ট্র্যাজেডি। রক্তাক্ত প্রান্তর কি জাতীয় নাটক? ঐতিহাসিক ট্র্যাজেডি। ঐতিহাসিক ট্র্যাজেডি, জি ট্র্যাজেডি, ইতিহাস আশ্রিত ট্র্যাজেডি, ঐতিহাসিক ট্র্যাজেডি। রক্তাক্ত প্রান্তর কি জাতীয় নাটক? ঐতিহাসিক ট্র্যাজেডি। আর উপজীব্য বিষয় কি? বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। চরিত্র কি? সবাই জানেন, ইব্রাহিম কার্দি, জোহরা, নজিবুদ্দৌলা, তাই না? জি শাহ সুজা। যে চরিত্র ইব্রাহিম কার্দি, জোহরা, নজিবুদ্দৌলা, শাহ সুজা ইত্যাদি। আর তার আরেকটি বিখ্যাত নাটক হচ্ছে কবর। তার আরেকটি বিখ্যাত নাটক কবর। কেন বিখ্যাত? এটি প্রেক্ষাপটের কারণে। প্রেক্ষাপটটা কি? 52 ভাষা আন্দোলন। 52 ভাষা আন্দোলনের ভিত্তিতে লেখা প্রথম নাটক কবর। 52 ভাষা আন্দোলনের ভিত্তিতে, পরে আরো কিছু নাটক লেখা হয়েছে, কিন্তু 52 ভাষা আন্দোলনের ভিত্তিতে লেখা প্রথম নাটকের নাম কি? কবর। এটি রচিত হয় 1953 সালে। 1953 সালে জেলখানায়। জি কবর নাটক কোথায় রচিত হয়? প্রশ্ন হবে, কবর নাটক কোথায় রচিত হয়? গোরস্থানে, শ্মশানে, হাসপাতালে, জেলখানায়। জি তো কবর নাটক গোরস্থানে রচিত হয়নি। কবর নাটক কোথায় রচিত হয়েছে? জেলখানায়। মুনীর চৌধুরী আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, পাকিস্তান বিরোধী যে প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ফলে 1952 সাল থেকে 1954 সাল থেকে 1954 সাল পর্যন্ত তিনি জেলখানায় আটক ছিলেন। তো 1953 সালে তারা ভাষা আন্দোলন উদযাপন করবেন। 1953 সালে 21শে ফেব্রুয়ারি আসছে। তো তারা তখন ভাবছেন যে আমরা কি করে এই ভাষা আন্দোলনের শহীদদের কি করব? স্মরণ করব, বা তাদের আমরা স্মরণ করব, বা তাদের এই ভাষা আন্দোলনটি আমরা কি উদযাপন করব কি করে? তখন মুনীর চৌধুরীর একজন সহযোদ্ধা ছিলেন রণেশ দাশগুপ্ত। মুনীর চৌধুরীর সহযোদ্ধা, যিনিও জেলখানায় ছিলেন। সে সময় যারা প্রগতিশীল, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বিশেষ করে যারা বাংলা ভাষার পক্ষে, বাংলা ভাষায় লেখালেখি করে, তারা সব জেলখানায় ছিলেন। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বেন, জি কারাগারের রোজনামচা, বুঝতে পারবেন। বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী পড়লেও বুঝতে পারবেন। সে সময় যারা বাংলা ভাষাকে ভালোবাসত, বাংলার সঙ্গীত, বাংলার কৃষ্টি কালচার, তারা সবাই জেলখানায় ছিল। 52 ভাষা আন্দোলনের পর সব বুদ্ধিজীবীদের জেলখানায় ভর্তি করা হয়েছিল ভয় দেখানোর জন্য। তো মুনীর চৌধুরীর সাথে জেলখানায় ছিলেন রণেশ দাশগুপ্ত। সেই রণেশ দাশগুপ্তের অনুরোধে বা নির্দেশে বা আদেশে মুনীর চৌধুরী জেলখানায় বসেই
কে জানুয়ারি মাসে এই নাটকটি লিখলেন কবর, এবং 21শে ফেব্রুয়ারি এই নাটকটি প্রথম মঞ্চস্থ হলো কোথায়? জেলখানায়। তাহলে কবর নাটক প্রথমে মঞ্চস্থ হয় কোথায়? জেলখানায়। অভিনেতা কারা ছিলেন? কয়েদিরা। মনে থাকবে, কবর নাটক প্রথম অভিনীত হয় কোথায়? জেলখানায়। অভিনয় করেন কারা? কয়েদিরা। কার অনুরোধে মুনির চৌধুরী নাটকটি লিখেছিলেন? রণেশ দাশগুপ্ত। মনে থাকবে, জি, রণেশ দাশগুপ্তের অনুরোধে কবর নাটকটি রচনা করা হয় জেলখানায় বসে, এবং 1953 সালের 21শে ফেব্রুয়ারি জেলখানার মধ্যেই। অভিনেতাও কয়েদিরা, দর্শকও কারা? কয়েদিরা, জি। এবং এই নাটকটি রাতে কি করা হয়েছিল? গভীর রাতে শুধু হারিকেন জ্বালিয়ে মিটি হারিকেন জ্বালিয়ে এই নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল। এবং এই নাটক যারা দেখেছেন দেখবেন এই নাটকে কোনো লাইট নাই, স্টেজে শুধু একটা হারিকেল জ্বলবে। জি, খুবই দারুণ। আমার জীবনে অভিনয় করা, বা আমি এই নাটকে অভিনয় করেছি, নির্দেশনা দিয়েছি এক সময়। আমি যখন চিলাহাটি কলেজে ছিলাম, আমার জীবনের প্রথম পোস্টিং নীলফামারী চিলাহাটি কলেজ। এই নাটকটি আমাদের কলেজে আমি করেছিলাম আর কি, আমার নির্দেশনায়। তো কেন করেছিলাম? আসলে ভালো লাগা থেকে, অন্য কোনো কারণ না। নির্দেশক হওয়ার জন্য বা পরিচালনা, ভালো লাগার কাজগুলি করতে ভালো লাগে। জি, ভালো লাগে। যেমন গান আমার ভালো লাগে, আবৃত্তি ভালো লাগে। আসলে আমি যে আবৃত্তিকার হতে চাই বা গান গেয়ে জীবিকা অর্জন করতে চাই বা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই, এটা উদ্দেশ্য না। দেখবেন মাঝে মাঝে গান গাচ্ছি, মাঝে মাঝে কবিতা আবৃত্তি করছি, বা ইউটিউব চ্যানেলে দু একটা দিয়েছি। কেন? শিল্পী হওয়ার জন্য না, আবৃত্তিকার হওয়ার জন্য। আমার নিজের কি ভালো লাগা, আমার নিজের মনের ভালো লাগা। জি, বা আমার ভালো লাগাটা একটু আমার যারা ভক্ত, শিষ্য বা শুভাকাঙ্ক্ষী ছাত্র তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, জি। তো যেটি বলছিলাম যে কবর নাটকটি 1953 সালে 21শে ফেব্রুয়ারি প্রথম মঞ্চস্থ হয়। আর এই নাটকটি আবার পরবর্তীতে কিন্তু প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় 1966 সালে। 66 না 64? 64। তাহলে কবর নাটক রচিত হয় 1953 সালে, কিন্তু প্রকাশিত হয় 1964 সালে। বুঝতে পেরেছেন? না 64 না, সরি 66, ঠিকই প্রথমেই বলছিলাম 66 সালে। পরবর্তীতে এই নাটকটি 1966 সালে প্রকাশিত হয়। তো এই নাটকের উদ্দেশ্য হচ্ছে ভাষা শহীদদের আত্মা যে অমর, ভাষা শহীদদের আত্মা যে অমর, তারা যে মরবে না, সেটি দেখানো। আপনারা নিশ্চয়ই দেখবেন, নাটকটি দেখবেন, খুব মজা লাগবে। এত ভালো লাগে আমার, আমি দেখলে এখনো শিহরিত হই। ভাষা আন্দোলনের যারা মানে ভাষা আন্দোলনের শহীদ, তাদের আত্মা, শহীদদের আত্মা যে অমর, আত্মা যে অবিনশ্বর, এটি তুলে ধরাই মূলত ছিল নাটকটির উপযোগ্য বিষয়। জি, এর বাইরে মুনির চৌধুরীর আরো কিছু নাটক আছে, সেগুলিও কিন্তু মানে কম গুরুত্বপূর্ণ আমি বলছি না। আরো কিছু ভালো নাটক তিনি লিখেছেন, তবে এই দুটি হচ্ছে বস নাটক আছে। এর বাইরে তিনি লিখেছেন মানুষ, তিনি লিখেছেন নষ্ট ছেলে, তিনি লিখেছেন দণ্ডকারণ্য। মানুষ, নষ্ট ছেলে, দণ্ডকারণ্য। তারপরে লিখেছেন তিনি আরো কয়েকটি নাটক, যেমন হচ্ছে মিলিটারি। জি, মিলিটারি, ফিট কলাম, পলাশী ব্যারাক, মিলিটারি, তারপরে ফিট কলাম, পলাশী ব্যারাক ও কি অন্যান্য। জি, তাহলে মুনির চৌধুরীর শ্রেষ্ঠ নাটক রক্তাক্ত প্রান্তর, ভাষা আন্দোলন ভিত্তিক গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় নাটক হচ্ছে কবর, অন্যান্য নাটকের মধ্যে মানুষ, নষ্ট ছেলে, দণ্ডকারণ্য, মিলিটারি, ফিট কলাম, পলাশী ব্যারাক, অন্যান্য। আরেকটি গুরুত্ব চিঠি। নাজমুন ডালিয়া রক্তাক্ত প্রান্তর নিয়ে কিছু বলেন স্যার। রক্তাক্ত প্রান্তর যেহেতু আপনারা জানেন, এই জন্য আমি বলতে চাচ্ছিলাম না, যে মুসলমানদের সাথে মারাঠাদের যে সংগ্রাম, পানিপথের তৃতীয় যুদ্ধ, যে ইতিহাস জানা থাকলে তো কাহিনী শেষ। মারাঠাদের সাথে মুসলমানদের সংগ্রাম, নায়ক ইব্রাহিম কার্দি মারাঠা হিন্দু, নায়ক ইব্রাহিম কার্দি মুসলমান, নায়ক ইব্রাহিম কার্দি মুসলমান,
কিন্তু সে জীবিকার তাগিদে চাকরি নিয়েছিল, চাকরি পেয়েছিল কোথায়? মারাঠাদের শিবিরে। এবং সাধারণ সৈন্য থেকে তার যোগ্যতা, তার মেধা দিয়ে একসময় কি মারাঠাদের সেনাপতি হিসাবে নির্বাচিত হয়। এবং মুসলমানদের সাথে যখন মারাঠাদের যুদ্ধ হচ্ছে, তখন তার নায়িকা, তার স্ত্রী বা নায়িকা হচ্ছে কি জোহরা, মুসলমান। সেও মুসলমান, ইব্রাহিম কার্দি মুসলমান, জোহরা মুসলমান। কিন্তু ইব্রাহিম কার্দি যুদ্ধ করছে কার পক্ষে? মারাঠাদের পক্ষে। প্রধান সেনাপতি, মারাঠাদের সেনাপতি, বীর যোদ্ধা ইব্রাহিম কার্দি মুসলমান। যুদ্ধ করছে কার বিপক্ষে? মুসলমানদের বিপক্ষে। জোহরার প্রচন্ড আপত্তি যে মুসলমান হয়ে মুসলমানদের নিধন করছে, এটা সে মেনে নিতে পারে না। ফলে সে বারবার কি করে? ইব্রাহিম কার্দিকে পিড়াপিড়ি করে, তাকে যুদ্ধ থেকে বিরত রাখতে চায় বা মুসলমানদের পক্ষে যোগদান করতে চায়। কিন্তু ইব্রাহিম কার্দি করবে না। কেন? কারণ সে বিশ্বাসঘাতকতা করবে না। যারা তাকে অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে, আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, তাদের সাথে নুনের সাথে নুন খেয়ে বিশ্বাসঘাতকতা করতে, নুন হারামি করতে পারবে না। ফলে প্রেমিকার আকুতি, আকুলতাকে উপেক্ষা করে সে মারাঠাদের পক্ষে কি যুদ্ধ করে। এবং একসময় মুসলমানরা, পানিপথের তৃতীয় যুদ্ধে মুসলমানরা জয়ী হয়। ফলে ইব্রাহিম কার্দিকে বন্দী করা হয়। ইব্রাহিম কার্দি যখন বন্দী হয়, তখন জোহরা তাকে মুক্ত করার জন্য অনেক দিন দরবার করে, অনেকের কাছে অনুরোধ করে, নানানভাবে কি করে তাকে মুক্ত করার জন্য ফরমান নিয়ে যখন যায়, গিয়ে দেখে ইব্রাহিম কার্দি মুক্তি পেয়ে গেছে। মুক্তি পেয়ে গেছে মানে মারা গেছে। হ্যাঁ, সে বিশ্বাসঘাতকতা করে তার যে বীরত্ব কিংবা তার যে ওই যে মারাঠাদের প্রতি তার যে আনুগত্য, সেটাকে সে নষ্ট করতে চায়নি। মুক্তি সে পেয়েছে, ঈশ্বর তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। মানুষের যে ধর্ম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বাড়াবাড়ি, সেগুলির মধ্যে সে মুক্তি চায়নি বা পায়নি, বা শত্রুর কাছে মাথা নত করে সে মুক্তি নিতে চায়নি। বুঝতে পারলেন? শত্রুর কাছে মাথা নত করে বীরত্বকে বিসর্জন দিয়ে সে মুক্তি নিতে চায়নি। মুক্তি তার অটো হয়ে গেছে। কে মুক্ত করে দিয়েছেন? ঈশ্বর বা স্রষ্টা। তো জোহরা অনেক কষ্ট করে, অনেক পথ পাড়ি দিয়ে, অনেকের কাছে অনুরোধ করে, হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে মুক্তির পায়গাম নিয়ে যখন যায়, তখন গিয়ে দেখে যে তার বৃহৎ মুক্তি ঘটে গেছে। তার ট্র্যাজিক, কি যে আকুতি দুজনের ভালোবাসার। পড়বেন ভাই, কাহিনী আসলে বলে বোঝানো মুশকিল। পড়লে আছে রক্তাক্ত প্রান্তর। খুব ভালো নাটক, খুব সুন্দর নাটক। মানুষ মরে গেলে পচে যায়, কি যে বিখ্যাত ডায়লগ আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। আসবে না পরীক্ষায়? কোন নাটকের সংলাপ? পড়বেন। তো কি প্রচন্ড প্রেম ইব্রাহিম কার্দি জোহরার, কিন্তু শুধু ধর্মের কারণেও না। ইব্রাহিম কার্দিকে যেহেতু মারাঠারা আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, চাকরি দিয়েছে, সম্মান দিয়েছে, বিশ্বাস করে তাকে মুসলমান হয়েও মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে তাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে, এই যে তাকে বিশ্বাস, আস্থা, ইব্রাহিম কার্দি সেটার সাথে বেইমানি করতে চায়নি। তো এইটার প্রেক্ষাপটটা না পড়লে বোঝানো যাবে না যে খুবই দারুণ। এবং এমনিতেই তো বাংলা একাডেমি পুরস্কার পায়নি, বুঝেন না? এই নাটকটির জন্য তিনি কি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আচ্ছা, মুনির চৌধুরী একটা দারুণ জিনিস আমাদের আবিষ্কার করেছেন। যে মুনির চৌধুরী আমাদের কিবোর্ডে, জি, এই যে মোবাইল কম্পিউটারের কিবোর্ডে মুনির অপটিমা, প্রথম বাংলা যে কিবোর্ড। আপনারা জানেন যে আগে তো বাংলা কিবোর্ড ছিল না, এর আগে আমি বলেছি ইংরেজিতে লিখতে হতো। কম্পিউটারে যা কিছু লিখবেন ইংরেজিতে, বাংলা লিখতে হলে ইংরেজিতে লেখা লাগতো, তাই না? আমি তোমাকে, AMI, আমি তোমাকে কত ভালোবাসি, বাংলা লিখছি কিন্তু ইংরেজি বর্ণ দিয়ে। তো প্রথম বাংলা কিবোর্ডের জনককে, বাংলা কিবোর্ড প্রথম কিন্তু তৈরি করেছিলেন এই মুনির চৌধুরী। সেই কিবোর্ডটা ছিল মুনির অপটিমা। এটাকেই পরে আপগ্রেড করে আমাদের বর্তমান যিনি আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী তো, জি, আমাদের বাংলার সাবেক বড় ভাই আর কি মন্ত্রী, জি,
নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। যে আমাদের যে কিবোর্ড, এখন বাংলা কিবোর্ড আমরা কি দিয়ে লিখি দেখছেন? বুড়া হয়ে গেছি, মাথায় আসছে না। আমরা এখন ঢুকলেই যে যার চেহারাটা ভাসে মনিটরে আর কি, সেই ভদ্রলোক, তিনি মুনির অপটিমাটাকে একটু আধুনিক করে কিন্তু পরে তার সফটওয়্যারটি তৈরি করেছেন। তাই প্রথম বাংলা কিবোর্ড আবিষ্কার করেছেন জি জব্বার, জি জব্বার। তো এই মুনির বাংলার প্রথম কিবোর্ড বানিয়েছেন মুনির অপটিমা। আর যে আমাদের মাননীয় জব্বার সাহেব, ওনার বিজয় কিবোর্ড তিনি বানিয়েছেন। আর মুনির চৌধুরীর কিছু প্রবন্ধ আছে, এক দুইটা প্রবন্ধের নাম একটু মনে হয়। তার আগে নাটকগুলো শেষ করে তার কিছু অনুবাদ নাটক আছে। মুনির চৌধুরীর কিছু কি অনুবাদ নাটক খুবই জরুরি। মুনির চৌধুরীর অনুবাদ। মোস্তফা জব্বার কিন্তু বাংলার স্টুডেন্ট, জানেন কি? মোস্তফা জব্বার কিন্তু বাংলার শিক্ষার্থী, বাংলায় তিনি পড়াশোনা করেছেন। তার অনুবাদ নাটক, একটি নাটকের নাম হলো মুখর আছামি। মুনির চৌধুরীর অনুবাদ নাটক খুবই গুরুত্বপূর্ণ। একটু হলো মুখরা রমণী বশীকরণ, একটির নাম হলো রূপার কোটা, একটির নাম হলো কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না। মুনির চৌধুরীর অনুবাদ নাটক মুখরা রমণী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না। পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি মুনির চৌধুরীর অনুবাদ নাটক? এমনও বলতে পারে কোনটি মুনির চৌধুরীর অনুবাদ নাটক নয়, কিংবা এমনও বলতে পারে মুখরা রমণী বশীকরণ কার নাটকের অনুবাদ বা কোন নাটকের। তো মুখরা রমণী বশীকরণ এটি বিখ্যাত ইংরেজ নাটকের শেক্সপিয়ারের টেমিং অব দ্য শ্রু, Taming of the SHREW মুখরা রমণী বশীকরণ। এই নাটকটি মুনির চৌধুরী কার নাটকের অনুবাদ করেছিলেন? শেক্সপিয়ারের, ইংরেজ নাটকের শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শ্রু, টেমিং অফ দ্য শ্রু নাটক অবলম্বনে লিখলেন মুখরা রমণী বশীকরণ। বুঝতে পেরেছেন? জি। জর্জ বার্নার্ড শ, বার্নার্ড শয়ের নাটক দ্য সিলভার বক্স অবলম্বনে রূপার কোটা। জর্জ বার্নার্ড শয়ের দ্য সিলভার বক্স এই নাটকের অনুকরণে তিনি অনুবাদ করলেন রূপার কোটা। আরেকজন ইংরেজ নাট্যকার জন গলসওয়ার্দি, জন গলসওয়ার্দির ইউ নেভার ক্যান টেল অবলম্বনে তিনি লিখলেন কেউ কিছু বলতে পারেন। জন গলসওয়ার্দির, হ্যাঁ সৌরভ সরকার আছে, পড়ে দেখতে পারো, রমণী বশীকরণের উপায়। মুনির চৌধুরী বই পড়ার দরকার নেই, জুয়েল কিবরিয়ার বই আছে রমণী বশীকরণের 101টি উপায়, পড়ে দেখবা, ঠিক আছে? শেক্সপিয়ারের লাগবে না, আমার লেখা বই আছে রমণী বশীকরণের 101টি উপায়, হ্যাঁ পড়লে কাম হবে ইনশাল্লাহ। তাহলে কেউ কিছু বলতে পারে না এই নাটকটি মুনির চৌধুরী অনুবাদ করেছেন কার নাটক থেকে? ইংরেজ নাট্যকার জন গলসওয়ার্দের ইউ নেভার ক্যান টেল। আসলে আপনারা যা ভাবছেন মুখরা রমণী বশীকরণ, ওরকম মুখরা রমণী বশীকরণের বিষয় ওখানে নাই, বুঝতে পারলেন? ইউ নেভার ক্যান টেল জিবি শর, রূপার কোটা জিবি জন গলসওয়ার্দির সিলভার বক্স। ঠিকই বলেছেন, তাহলে ভুল করছি, সিলভার বক্স জন গলসওয়ার্দির। আর জর্জ বার্নার্ড শ, থ্যাংক ইউ, সরি, হ্যাঁ ঠিক করে নেন, সরি, সিলভার বক্স হচ্ছে জন গলসওয়ার্দির, আর ইউ নেভার ক্যান টেল এটা জিবি শ। জিবি শ।
জন গলসওয়ার্দি সিলভার বক্স, থ্যাংক ইউ। জন গলসওয়ার্দির উল্টে হয়ে গেছে, জন গলসওয়ার্দির সিলভার বক্স, আর জিবি শ, জর্জ বার্নার্ড শর, ইউ নেভার ক্যান টেল। মুনীর চৌধুরীর 2-3টা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ আছে, একটু লিখে নেবেন। গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ মুনীর চৌধুরীর, একটি নাম হচ্ছে তুলনামূলক ভাষাতত্ত্ব, তুলনামূলক ভাষাতত্ত্ব, একটির নাম হলো মীর মানস, বাংলা গদ্যরীতি। মুনীর চৌধুরীর খুব গুরুত্বপূর্ণ 2-3টি প্রবন্ধ গ্রন্থ আছে। একটি হচ্ছে তুলনামূলক ভাষাতত্ত্ব, একটির নাম হচ্ছে মীর মানস, আর একটির নাম হচ্ছে বাংলা গদ্যরীতি। জি, মীর মানস আমাদের মীর মশাররফ হোসেনের উপর খুব দারুণ গ্রন্থ, পড়বেন যারা বেশি জানতে চান সাহিত্য নিয়ে। মীর মশাররফ হোসেনের জীবনী, তার দর্শন, তার কীর্তিকর্ম নিয়ে মীর মশাররফ হোসেনের কি মানসিকতা নিয়ে এই গ্রন্থ লিখেছেন মীর মানস, বাংলা গদ্যরীতি, তুলনামূলক ভাষাতত্ত্ব। বা কোনো বই লেখা আছে তুলনামূলক সমালোচনা, হ্যাঁ, তুলনামূলক সমালোচনা বলছে কেউ কেউ। তুলনামূলক ভাষাতত্ত্ব এই গ্রন্থটিকে কেউ কেউ তুলনামূলক কি সমালোচনা এরকমও বলেছে। তো মুনীর চৌধুরী আপনারা জানেন যে 1971 সালের 14 ডিসেম্বর, 1971 সালের 14 ডিসেম্বর, সবাই জানেন এই কাহিনীটা, যে মুনীর চৌধুরীকে পাকিস্তানি আল বদর আল শামস বাহিনী তার বাসা থেকে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি মেরে ফেলে। বুঝতে পেরেছেন? জি। তো মুনীর চৌধুরী 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং হয়তো মেরে ফেলে, তাকে আর পাওয়া যায়নি। জি। তো যার ফলে তাকে শহীদ বুদ্ধিজীবী লেখক হিসাবে আমরা কি স্বীকৃতি দিচ্ছি। আরেকটু পড়ি। জি, আরেকটু দুঃখের কথা বলে আজকে পরীক্ষাটা নিচ্ছি না, আমি একটু অলসতা করে, একটু অবহেলা করে প্রশ্নটা করতে পারিনি। মানে মাঝে মাঝে একটু বেশি রিল্যাক্সড হয়ে যাই, এমনি কাজকামও কম, এখন চাপ কম, তারপর বর্ষণ মুখর দিন চলছে, হ্যাঁ, মানে একটু রিল্যাক্সড হয়ে গেছি, মাঝে মাঝে একটু বেশি অলস হয়ে যায় আর কি, কোনো কিছু করতে ভালো লাগে না, কেমন জানি লাগে, কোনো কিছুই ভালো লাগে না। প্রশ্নটা করবো সেটা করা হয়নি। তো ইনশাল্লাহ আগামী দিন পরীক্ষা নিব, বুঝতে পেরেছেন? আজকে যে পরীক্ষাটি নিলাম না, এই পরীক্ষাটি অর্থাৎ জসীমউদ্দিন, 3জন লেখক রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, এই পরীক্ষাটি ইনশাল্লাহ আগামী সোমবার নিব। ওকে, জি। এইবার আমরা পড়ব হচ্ছে শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার। জি, আমাদের আরো একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার 1927 সালের 16 ফেব্রুয়ারি, 1927 সালের 16 ফেব্রুয়ারি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রাম। জি, 1927 সালের 16 ফেব্রুয়ারি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে। পরীক্ষা হবে না শুনে সবাই লাভ রিয়াক্ট দিচ্ছে, বা ভালো তো। নাসরিন খাতুন, ভাষা ভালোবাসি, দেখতে পাবেন শীঘ্রই ইনশাল্লাহ। পরিস্থিতি ভালো না হলে তো শুটিংয়ে যেতে পারছি না। জি, ভাষা নিয়ে আমার যে লেখা নাটক ভাষা ভালোবাসি, যে আমার নিজের একটি লেখা নাটক আছে, পরিচালিত নাটক, তো সেটি আমি ফাইনাল শুটিংয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতি তো অনুকূল, মানে প্রতিকূল আর কি, যেতে পারিনি। আচ্ছা, তো
ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে 1927 সালের 16 ফেব্রুয়ারি জন্মেছেন। পিতার নাম জরুরি না, পিতার নাম এগুলো জরুরি না, তবু লিখে নিতে পারেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, মাতার নাম সৈয়দা সুফিয়া খাতুন। 1927 সালের 16 ফেব্রুয়ারি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে জন্মেছেন। পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, মাতার নাম সৈয়দা সুফিয়া খাতুন। প্রকৃত নাম কি? আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ কায়সারের প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ কায়সারের প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। কোন টিভিতে প্রচারিত হবে? নাটকটাকে নির্মাণ করব, তো করার পরে চ্যানেলে দিব দু একটাতে, যারা প্রচার করবে, যারা আমাকে যোগ্য মনে করবে। জি, আমি নাটকটি নির্মাণ করে পরিকল্পনাটা করেছিলাম, কিন্তু পরিবেশটার জন্য করতে পারিনি। নাটকটা নির্মাণ করে আমি দু একটা চ্যানেলে দিব। এখন কারা এটি প্রচার করবে এটা তো আমি আসলে জানি না। আমি তার জনপ্রিয় নাট্যকার না যে দেয়া মাত্রই প্রচার করবে। আমি চেষ্টা করবো। জি, আচ্ছা। তো শহীদুল্লাহ কায়সার বাংলা সাহিত্যে খুবই অল্প লিখেছেন, অত্যন্ত অল্প জিনিস লিখেছেন। আপনি একটু জেনে খুশি হবেন। তবে তিনি 2 উইকেট ফেলেছেন। উইকেট দুটার নাম একটু বলে নেই, জোহরা বেগম এবং পান্না চৌধুরী। প্রথম স্ত্রী জোহরা বেগম এবং পান্না চৌধুরী। তো জোহরা বেগমের নাম হয় জোহরা কায়সার, পান্না চৌধুরীর নাম হয় পান্না কায়সার। জি, তো শহীদুল্লাহ কায়সার জীবনে 2 উইকেট ফেলেছিলেন। জি, প্রথম উইকেটের নাম ছিল জোহরা বেগম, তৎকালীন সাবেক একজন মন্ত্রীর মেয়ে জোহরা বেগম। তবে শহীদুল্লাহ কায়সার যখন জেলখানায় আটক ছিলেন, তখন তিনি অভিমান করে কিংবা কোনো কারণে মনোমালিন্যও হতে পারে, তিনি চলে যান আর কি। পরবর্তীতে তিনি পান্না চৌধুরীকে বিয়ে করেন এবং পান্না চৌধুরীর নাম হয় পান্না কায়সার। ওকে, জি, এই 2 উইকেট। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে এই পান্না কায়সার এবং শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। জি, নিশ্চয়ই এই তথ্যটি জানেন। তো শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত উপন্যাস দুইটি, একটি হচ্ছে সারেং বউ, আর একটি হচ্ছে সংসপ্তক। শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত উপন্যাস 2টি, সারেং বউ এবং কি সংসপ্তক। সারেং বউ 1962 সালে, ঠিক আছে। শহীদুল্লাহ কায়সার এই একটি উপন্যাস লিখে 2টি পুরস্কার মেরে দিয়েছেন, একটি বাংলা একাডেমি পুরস্কার আর একটি আদমজী পুরস্কার। একটি গ্রন্থ লিখে 1962 সালে শহীদুল্লাহ কায়সার 2টি পুরস্কার ঝুলিতে পুরে নিয়েছেন। একটি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার আর একটি আদমজী পুরস্কার। বুঝতে পারলেন? বাংলা একাডেমি পুরস্কার এবং তৎকালীন সময় পাকিস্তানের সবচেয়ে বড় পুরস্কারের নাম হচ্ছে আদমজী পুরস্কার। আর সংসপ্তক, এটিও গুরুত্বপূর্ণ। এই সংসপ্তক 1964 সালে। তো সারেং বউ উপন্যাসটির উপজীব্য বিষয় কি? সারেং বউ উপন্যাসটি সবাই জানেন, আর সংসপ্তক জানতে চাচ্ছেন, ঠিক আছে। সারেং বউ নিশ্চয় সিনেমা দেখে ফেলতে পারেন। আমাদের নায়ক ফারুক, জি, চরিত্রগুলির নাম হচ্ছে কি কদম সারেং। আমি সংসপ্তকগুলি বলছি, আগে সারেং বউ বলে ফেলি। সারেং বউ উপন্যাসের নায়ককে কদম সারেং, কদম। জি, ফারুক আবার বলিয়েন না, ঠিক আছে। ফারুক অভিনয় করেছে, চরিত্র হচ্ছে কদম সারেং, নায়িকার নাম হচ্ছে নবিতুন, আরেকটি চরিত্র লুন্দর শেখ, লুচ্চা লুন্দর, জি, ভিলেন এটিএম শামসুজ্জামান টাইপ চরিত্র আর কি, লুন্দর শেখ। আর হচ্ছে গুজা বুড়ি, কুটনি,
রওশন জামিল টাইপ চরিত্র গুজাবুড়ি। তাহলে সারেং বউ উপন্যাসের চরিত্র কি? কদম সারেং, নবিতুন, লুন্দর শেখ, গুজাবুড়ি। খুবই চমৎকার কাহিনী, খুবই দারুণ উপন্যাস। পড়বেন, ভালো লাগবে। সিনেমা আছে, দেখবেন। পড়বেন, পড়তে ভালো না লাগলে সিনেমা দেখবেন, কিছু একটা তো করবেন, তাহলে তো কাহিনীটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তাই না? সে যে সারেং বই, সে বিখ্যাত গান। আমি ওই যে একটা লাইভ দিয়েছিলাম, মনে আছে আমার গ্রুপে? রোজার ঈদে বাড়ি গিয়ে একটা লাইভ দিয়েছিলাম না, গান মনে নাই? জি। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, একলা ঘরে মন বধুয়ায় রে, কি জানি কি করে। ও রে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই তরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে এ ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গর পইড়া রইছে হাইরে, সারেং বাড়ির ঘাটে। ও রে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। কি যে দারুণ, অসম্ভব। জি, ভালো লাগার একটি গান, ভালোবাসার গান, এবং সিনেমাটিও দারুণ, দেখবেন, ভালো লাগবে। জি, তো যাই হোক, আর একটি গান আমি ইউটিউবে দিয়েছি আপনাদের জন্য। জি, একটা গান দিয়েছি, আপনারা দেখবেন। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। আমি অতি সাম্প্রতিক দুটো অকাম করেছি, একটা গান এবং একটা আবৃত্তি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনার সময় পেলে একটু দেখে নেবেন। জি, আমার খুব প্রিয় একটি গান। বললাম যে আমি শিল্পী হওয়ার জন্য কিন্তু গান গাইও না, গান দেও না, ভালো লাগা, আমার ভালো লাগে যেগুলি। তো একটি গান আমার অত্যন্ত প্রিয় একটি গান আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, একটি আবৃত্তি দিয়েছি। আবৃত্তিটা অনেকে দেখেছেন। গানটা সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে ফেলবেন, যে ভালো লাগবে, মজা পাবেন। জি, আচ্ছা, তো যাই হোক, তো কাহিনীটি আর বলছি না, কাহিনীতে যাচ্ছি না। জি, ইনশাল্লাহ। হ্যাঁ, সাদিয়া দেখেছেন না? হ্যাঁ, সাদিয়া দেখলাম যে আপনি কমেন্টস করেছেন। সাদিয়া, হ্যাঁ, আমার একনিষ্ঠ ইউটিউব দর্শক আর কি সাদিয়া, থ্যাংক ইউ। অনেকে আপনারা দেখেন। তানিয়া দেখেছি, ধন্যবাদ তানিয়া। একটু দেখবেন, তাহলে আমি উৎসাহ পাবো আর কি, বুঝতেছেন? অকামগুলি করার জন্য উৎসাহ পাবো। জি জি, এই অকাম যেগুলি করি, একটু গান গাই, একটু আবৃত্তি করি, একটু অভিনয় করি। সারেং কথার অর্থ কি? মণিশঙ্কর নয়ন বলেছেন। জি, সারেং শব্দ হচ্ছে যারা, জি, যারা জাহাজি, জাহাজে যারা কি করে, ও যারা জাহাজ যে চালায়, নাবিক, তাকে যারা সহায়তা করে, নাবিকের হেল্পার। সিম্পলি বাসের ড্রাইভার থাকেন একজন ড্রাইভার, আর ড্রাইভারের যিনি হেল্প করেন তিনি তো কি হেল্পার। ওস্তাদ ডানে লন বাইলন, ডানে ডানে বাঁয়ে বাঁয়ে করেন হেল্পার। জাহাজের যে নাবিক, এই নাবিককে যারা কি করে সহায়তা করে জাহাজ চালানোতে, এদেরকে বলা হয় কি সারেং। জাহাজের নাবিককে বা জাহাজের যে ওই যে ইয়ে রুম, যেটা ইঞ্জিন রুম, সেখানে নানানভাবে কি যারা সাহায্য করে, যে জাহাজের হেল্পার, এরা হচ্ছে সারেং। নাসরিন খাতুন, কষ্ট আছে, কষ্ট আপনাদের তো এত কষ্ট, কষ্ট তো নেবেন না, তাই না? আচ্ছা, না নেওয়াই ভালো। মাঝে মাঝে আনন্দ করে কষ্ট নেবেন, বোঝা গেছে? জি, মাঝে মাঝে কষ্টেরও দরকার আছে, কষ্ট না হলে জীবনের আনন্দ সুখ বোঝা যাবে না, তাই না? জি, আচ্ছা। আর সংসপ্তক উপন্যাসটি বিশাল উপন্যাস। জি, এই উপন্যাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়ে আমাদের যে ব্রিটিশ সেই সময়টি, এমনকি পাকিস্তানি সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত বা মুক্তিযুদ্ধের এই সময়টা, সারেং উপন্যাসের কাহিনী কিন্তু একটা নির্দিষ্ট না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ব্রিটিশ শাসন, পাকিস্তানি আমল এবং এইরকম নানান
এমনকি মুক্তিযুদ্ধের এই কাছাকাছি সময়ের যে প্রেক্ষাপট, ঠিক আছে, গ্রামীণ এবং শহুরে জীবন, গ্রামীণ এবং শহুরে জীবন, শহুরে জীবনের প্রভাবে গ্রামীণ জীবনের আদর্শগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, গ্রামীণ জীবনের যে ঐতিহ্য ইতিহাস সেগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিছু ভালো চরিত্র আছে, খারাপ চরিত্র আছে। খারাপ চরিত্র রমজান, আমরা ছোটবেলায় পাগলের মতো দেখতাম নাটক সংসপ্তক, শুক্রবার করে হতো সকালবেলা 9টার দিকে, মনে আছে এখনো। কান কাটা রমজান, এই রমজান হুমায়ুন ফরিদি, তখন রাইজিং স্টার উঠছে হুমায়ুন ফরিদি। লেকু, লেকু চরিত্র ছিল লেকু, রাইসুল ইসলাম আসাদ। তারপরে হুরমতি, জি, এগুলো হচ্ছে সংসপ্তক। সংসপ্তক কি? যারা আমৃত্যু লড়াই করে যায়, যারা যারা মাথা নত করে না, যারা পরাজয় স্বীকার, আমৃত্যু যারা লড়ে যায়। তো এই যে রমজান, এই দুষ্টু রমজান, বদ রমজান, বেয়াদ্দ বা রাজাকার টাইপের রমজান কি হয়, এক সময় এসে সমাজের কি মানে মোড়ল বা মাতব্বর স্থানীয় হয়ে যায়। কিন্তু লেকু বা হুরমতি কিংবা এরা মানতে চায় না, এই যে এই মানতে চায় না। আমি নাম জাহেদ, রাবু, আরো সেটা নায়িকার নাম রাবু, তারপরে জাহেদ, হ্যাঁ না, চরিত্রগুলো লেকু, হুরমতি, রাবু, জাহেদ, এরা সবাই সংসপ্তক। কিছু মানুষ খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায় যারা কি করে, খারাপ হয়ে ভালো লেবাস ধারণ করে, সমাজে শাসন করতে চায়, শোষণ করতে চায়, নিজেদের ভিতরে খারাপত্ব স্বার্থপরতাকে। কিন্তু এই যে লেকু, হুরমতি, রাবু, জাহেদ, এরা তাদের কাছে মাথা নত করে না, আমৃত্যু তাদের বিরুদ্ধে লড়াই করে যায় এই সমস্ত নিরীহ সরল সাধারণ মানুষগুলি। এই যে আমৃত্যু লড়াই করে যাওয়ার মানসিকতা, এই মানসিকতার নাম হচ্ছে সংসপ্তক। বুঝতে পেরেছেন? রমজানদের মতো মানুষ কিংবা মজুদদার, চোরা কারবারি, কালোবাজারি যারা চরিত্র বা প্রতিনিধি, তাদের বিরুদ্ধে লেকু, হুরমতি বা রাবু, জাহেদদের মতো যারা নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ, যারা নিজেদের চেহারা পরিবর্তন করে না সময়ের সাথে সাথে, কিন্তু শোষক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ করে, আমৃত্যু লড়াই করে যায়, নিষ্ঠুরতার শিকার হয়েও, নির্যাতনের শিকার হয়েও কি তারা সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে, সমাজের শোষক শাসকের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে। এই লড়াই করার মানসিকতার মধ্য দিয়েই এই কাহিনী শেষ হয়। এই জন্য কাহিনীটির নাম সংসপ্তক। সংসপ্তক মানে আমৃত্যু যে কি লড়াই করে, হাত কেটে যাবে, যাক পাক, তবু পিছু পা হবে না, পরাজয় স্বীকার করবে না, কি করবে, জীবনের শেষ পর্যন্ত কি লড়ে যাবে। এই ধরনের সৈনিককে বলা হয় সংসপ্তক। আর শহীদুল্লাহ কায়সারের একটি ভ্রমণ কাহিনী আছে, ভ্রমণ কাহিনী লেখেন, ভ্রমণ কাহিনী, পেশোয়ার থেকে তাশখান্দ, পেশোয়ার থেকে তাশখান্দ, জি, শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণ কাহিনী, পেশোয়ার থেকে তাশখান্দ, পেশোয়ার থেকে তাশখান্দ। আর একটি আত্মজীবনী আছে, রাজবন্দির রোজনামচা, রাজবন্দির রোজনামচা। ভ্রমণ কাহিনী পেশোয়ার থেকে তাশখান্দ, আত্মজীবনী রাজবন্দির রোজনামচা, রাজবন্দির রোজনামচা। তো শহীদুল্লাহ কায়সারের গ্রন্থ স্রেফে 4টি, দুটি উপন্যাস, একটি ভ্রমণ কাহিনী এবং একটি আত্মজীবনী। পেশোয়ার, পাকিস্তানের পেশোয়ার থেকে উজবেকিস্তানের তাশখান্দ পর্যন্ত ভ্রমণ করেছিলেন। পাকিস্তানের পেশোয়ার থেকে তাশখান্দ, জানেন তো উজবেকিস্তানের রাজধানী, আমি যদি ভুল না করি বয়সের কারণে, যে উজবেকিস্তানের রাজধানী তাশখান্দ পর্যন্ত তিনি যে ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণ কাহিনীটা তিনি লিখেছেন পেশোয়ার থেকে তাশখান্দ। আর তিনি যে কারাগারে ছিলেন, ওই যে মুনির চৌধুরী, ওই যে আমরা বললাম যে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার, সব এরা সবাই কি ওই 52 সাল থেকে 54 সাল পর্যন্ত ভাষা আন্দোলন পরবর্তী সময়ে কি এরা ওই কারাগারে বন্দী ছিলেন। তো সেই বন্দী জীবনের অভিজ্ঞতা, অনুভূতি, তাদের ভাবনা, সেগুলো নিয়ে রাজবন্দির রোজনামচা। জি, তো শহীদুল্লাহ কায়সারের আর গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ নাই। তিনি বাংলা একাডেমি আদমজী পুরস্কার পেয়েছেন 1962 সালে। আগেই বলেছি যে একই গ্রন্থের জন্য, সারেঙ্গ গ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং আদমজী পুরস্কার পেয়েছেন 1962 সালে। আর ওই যে
1971 সালের 14 ডিসেম্বর 1971 সালের 14 ডিসেম্বর শহীদুল্লাহ কায়সারকে ওই যে পাকিস্তানি আল বদর আল শামস রাজাকার বাহিনীর সম্মিলিত বাহিনী ধরে নিয়ে যায় তার ঢাকার বাসা থেকে এবং নিয়ে গিয়ে তাকে ফেরত দেয় না, তাকে মেরে ফেলে। ফলে তিনি শহীদ বুদ্ধিজীবী লেখক হিসেবে কি আমাদের তালিকায় আছেন আর কি। ওকে, আমরা কি আরেকজন লেখক আলোচনা করব না শেষ করব বলেন? যদি বলেন তাহলে আমি আরেকজন লেখক জহির রায়হান বলে শেষ করতে চাই, যদি চান আপনারা। আর যদি মনে হয় না স্যার বেশি হয়ে যাচ্ছে তাহলে আর আলোচনা করব না। জি, জহির রায়হান আলোচনা করব, মতামত দেন। করে ফেলে, জি জহির রায়হানটা করে ফেলে। জি, থ্যাংক ইউ। 1935 সালে ওই যে কেন আলোচনা করবো করলে সুবিধা হচ্ছে ভাই, দুই ভাই, জি পিতামাতার নামটা আলাদা করে লেখা লাগবে না। জহির রায়হান 1935 সালে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজিপুর। জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের ভাই। যে তথ্য আমার কমে গেল, জন্মস্থান পিতামাতার নাম হ্যান ত্যান লেখা লাগলো না, বুঝতে পারলেন? জি, তাহলে জহির রায়হানের জন্ম 1935 সালে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজিপুর গ্রামে। পিতামাতার নাম আগে যা বলেছি তাই। জি, জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। জি, জহির রায়হানের প্রকৃত নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। জহিরুল্লাহ। জহির রায়হান বাংলা সাহিত্যে মূলত ঔপন্যাসিক এবং চলচ্চিত্রকার, উপন্যাসিক এবং কি চলচ্চিত্রকার। তো তার বিখ্যাত যে উপন্যাস সেগুলি আমরা বলছি। জহির রায়হানের বিখ্যাত উপন্যাস তৃষ্ণা, জি, তারপরে শেষ বিকেলের মেয়ে, তারপরে বরফ গলা নদী, আর কতদিন, শেষ তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, হাজার বছর ধরে, জি খুবই হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আর কতদিন, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন। তার মধ্যে আরেক ফাল্গুনের সালটা মনে রাখবেন। আরেক ফাল্গুন, জি 1968 সালে সালটা, আরেক ফাল্গুন 1968 সালে সালটি একটু মনে রাখবেন। হাজার বছর ধরে মনে চাইলে রাখতেও পারেন, না রাখলে কোনো সমস্যা নাই। জি, প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসটির নাম কি? আরেক ফাল্গুন। ঠিক আছে, জি, ভাষা আন্দোলন ভিত্তিক রচনা আরেক ফাল্গুন। আর তার শ্রেষ্ঠ উপন্যাস মনে করা হয় হাজার বছর ধরে। জি, জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস হাজার বছর ধরে, শ্রেষ্ঠ উপন্যাস হাজার বছর ধরে। আর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের নাম কি? আরেক ফাল্গুন। জি, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন। হ্যাঁ, মনে আছে? হাজার বছর ধরে কাহিনীটা আপনাদের পড়া আছে না? যে এসএসসিতে ছিল মেবি। হাজার বছর ধরে, হাজার বছর ধরে এটি আপনাদের ছিল না? মন্টু, টুনি, মকবুল বুড়া, একটা মাল উপন্যাস। হ্যাঁ হ্যাঁ, সৌরভ সরকার মাল উপন্যাস না? জি, সে টুনি আর মন্টু মাছ ধরতে যায়, তাই না? চুপ চুপ করে রাতে স্বামী যখন ঘুমায় যায়, টুনি মন্টুর সাথে কি মাছ ধরতে যায়, বুড়া মকবুল। হ্যাঁ, জি। তো এই যে খুব দারুণ সামাজিক উপন্যাস বাংলা সাহিত্যের। জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে হাজার বছর ধরে। আর তার ভাষা আন্দোলন ভিত্তিক
পরকীয়া কেমনে করে সেটা এসএসসিতে শিখাইছে, জি শিখাবেই তো, তাই না? মোবাইলের মধ্যে দামি হলো নোকিয়া, আর প্রেমের মধ্যে কি শ্রেষ্ঠ কি পরকীয়া। তো টেনে না শিখালে কেমনে শিখবেন আপনারা? জি ফাহিম ফয়সাল, হ্যাঁ শিখতে হবে না? পাশের ভাবির সাথে প্রেম করা লাগবে না? জি তো জি, তো 1000 বছর ধরে না চরিত্রগুলো মনে রাখবেন, মন্টু, টুনি, মকবুল বুড়া, আম্বিয়া, তাই না? আর তো সবগুলি উপন্যাস খুব বেশি জরুরি না, জি সব অতি জরুরি কিছু না, নামগুলি মনে রাখলে হবে, শুধু 1000 বছর ধরে আর আরেক ফাল্গুন উপন্যাসটা একটু সালটা পারলে মনে রাখবেন। আর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন। একটি বিখ্যাত উক্তি আছে আরেক ফাল্গুনে, আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, খুব বিখ্যাত, বুঝতে পারলেন? আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, খুব বিখ্যাত একটি সংলাপ আরেক ফাল্গুনের। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। তো জহির রায়হান ঔপন্যাসিক তো বটেই, মূলত তিনি চলচ্চিত্রকার। মূলত তিনি কি? জি চলচ্চিত্রকার। তার বিখ্যাত চলচ্চিত্র জি কি কি? কাঁচের দেয়াল, কাঁচের দেয়াল। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তাই না? শাকিলা জাফরের গাওয়াই গান বিখ্যাত কাঁচের দেওয়াল, খুব বিখ্যাত সিনেমা, বিখ্যাত কাঁচের দেওয়াল। তারপরে কখনো আসেনি, তারপরে আরো বিখ্যাত জীবন থেকে নেওয়া, রূপক ধর্মী, এ খাসা ভাঙবো আমি কেমন করে, কি দারুণ গান না? জি এ খাসা ভাঙবো আমি কেমন করে, জীবন থেকে নেওয়া। তারপর সঙ্গম, কাঁচের দেওয়াল, কখনো আসেনি, জীবন থেকে নেওয়া, সঙ্গম। আর দু একটি অপ্রধান আছে, একটু লিখে নেন। জি বেহুলা, আনোয়ারা, জি এছাড়া আরো দু একটি চলচ্চিত্র, বেহুলা, তারপরে আনোয়ারা, জি এগুলোতে। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র জি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে না, লিখে নেন। তো শুধু মুক্তিযুদ্ধ না, ভাষা আন্দোলন আছে, ঠিক পুরোপুরি মুক্তিযুদ্ধ আবার বলাও যাচ্ছে না। জি 1952 সালের ওই সময়টা, জি জীবন থেকে নেয়ার মধ্যেও কিন্তু ভাষা আন্দোলন আছে। ভাষা আন্দোলন, তারপরে পাকিস্তান বিরোধী আন্দোলন, মজুদ্দার আড়তদার চোরাকারবের বিরুদ্ধে আন্দোলন। জীবন থেকে নেওয়া পুরোপুরি মুক্তিযুদ্ধ বলে দিলে ভুল হবে। জীবন থেকে নেওয়া উপন্যাসটি মূলত সেই সময়ের কি ভাষা আন্দোলন, তারপরে কি ভাষা আন্দোলন, তারপরে পাকিস্তান বিরোধী আন্দোলন, এমনকি মজুদ্দার আড়তদার চোরা কারবারি এদের বিরুদ্ধেও কি আন্দোলন। জি আরেকটি চলচ্চিত্র নাম একজন লিখেছেন বাহানা, হ্যাঁ ঠিকই বলেছেন, জি বাহানা। আর বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম, জানেন তো? জি একটু আপনার, বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি? সঙ্গম, রঙিন চলচ্চিত্র, বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম। আর বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে জীবন থেকে নেওয়া। বাংলাদেশের চলচ্চিত্রে দেখবেন, আগে এখন আছে কিনা জানি না, সিনেমা তো অনেকদিন হলে দেখি না, সিনেমার শুরুতে একটা কি জাতীয় সঙ্গীত বাজত, উঠে দাঁড়াতাম আমরা, মিউজিকটা বাজত। তো এই যে ট্র্যাডিশনটা, চলচ্চিত্রের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো, এইটা প্রথম শুরু করেছেন কে? জহির রায়হান। কোন চলচ্চিত্রে? জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে প্রথম কি জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়, এখনো সেই ট্র্যাডিশনটা আছে। আর প্রথম বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম সঙ্গম। ওকে, আচ্ছা। আর জহির রায়হান কিছু প্রামাণ্য চিত্র লিখেছেন, খুব বিখ্যাত চলচ্চিত্র প্রামাণ্য চিত্র, স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট, এ স্টেট ইজ বর্ন।
জহির রায়হান রচিত প্রামাণ্যচিত্র। জহির রায়হান রচিত কি প্রামাণ্যচিত্র। স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট এবং এ স্টেট ইজ বর্ন। জহির রায়হান রচিত প্রামাণ্যচিত্র। প্রামাণ্য, জি। প্রামাণ্যচিত্র বোঝেন তো, তাই না? যে মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলি ঘটছে জহির রায়হান সেগুলি তার ক্যামেরায় সেলুলারে বন্দি করে রেখেছিলেন। এখন যে আপনারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 14 বিভিন্ন যে যুদ্ধের সিনেমাগুলি দেখেন, তারপর মানুষে যে কিভাবে সার দিয়ে যাচ্ছে, তারপর না খাওয়া মানুষ মারা গেছে, এই দৃশ্যগুলো কিন্তু সবই কি এই জিনিসগুলোর। এখন আমরা টিভিতে বিভিন্ন চ্যানেলে মুক্তিযুদ্ধের যে সমস্ত সিনগুলি দেখতে পাই, বিভিন্ন প্যাথেটিক ট্র্যাজিক দৃশ্যগুলি, সেগুলি সবই কিন্তু মূলত হয় স্টপ জেনোসাইড অথবা লেট দেয়ার বি লাইট অথবা স্টেট ইজ বর্ন, এই সমস্ত জায়গা থেকে দেখা। জি, তো এই হচ্ছে আমাদের জহির রায়হান। তো এই জহির রায়হান তার যে ভাই শহীদুল্লাহ কায়সার, তিনি যখন নিখোঁজ হলেন 1971 সালের 14 ডিসেম্বর, তো দেশ স্বাধীন হয়ে গেল 16 ডিসেম্বর। তারপর তিনি 30 জানুয়ারি খুঁজতে গিয়েছিলেন। এই খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি এবং ধারণা করা হয় যে তিনি যখন খুঁজতে যান মিরপুরের দিকে, জি, তো মিরপুরে তখনও বিহারিরা ছিল, অর্থাৎ পাকিস্তানি। আপনাদের মজার তথ্য দিয়ে হয়তো সবাই অনেকে জানেন যে 1971 সালে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, মিরপুর তখনও পাকিস্তানের অধীনে ছিল, মিরপুর এরিয়াটা। এবং 1971 সালে 30 জানুয়ারি যখন জহির রায়হান নিখোঁজ হলেন, ধারণা করা হলো যে বুদ্ধিজীবীরা তাকে ধরে নিয়ে, বুদ্ধিজীবী তো না, ওই বিহারি, তখন তারপরে আবার কিন্তু একটা যুদ্ধ করা হয়েছে। 31 জানুয়ারি থেকে আরেকটা যুদ্ধ করে মিরপুর পরে স্বাধীন। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, মিরপুর কিন্তু পরাধীন ছিল। মিরপুরকে স্বাধীন করা হয়েছে 31 জানুয়ারি, আমি যতটুকু জানি, বা একটু দেখবেন, মানে মোট কথা 30 জানুয়ারির পরে শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে যখন জহির রায়হান নিখোঁজ হলেন, তখন বোঝা গেল যে ওই জায়গায় পাকিস্তানি কিছু সৈন্য, কিছু মিলিটারি এবং কিছু বিহারির ওই জায়গায় কলোনি করেছিল এবং হয়তো জহির রায়হানকে তারা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছিলেন। ফলে তাকে আর পাওয়া যায়নি, বলা হয় নিখোঁজ। আপনারা হয়তো অনেকে ইতিহাসটা জানেন না, মিরপুর যুদ্ধ পড়বেন, মিরপুর যুদ্ধ, যে মিরপুর স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ স্বাধীন 16 ডিসেম্বরের পরে। এবং এখনো বাংলাদেশের দু একটি জায়গায়, মিরপুর এবং এই যে আমাদের সৈয়দপুর, মিরপুর এবং কি সৈয়দপুর, নীলফামারীর সৈয়দপুর, এখনো বিহারীদের কলোনি আছে। তো যাই হোক, এই আমাদের শহীদুল্লাহ জহির রায়হান খুঁজতে গিয়ে, ভাইকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন বা শহীদ হন। তো এই হচ্ছে আমাদের তথ্য। ইনশাল্লাহ আমরা 4 জন রাইটার পড়ালাম, তাই না? সৈয়দ ওয়ালিউল্লাহ, মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, 4 জনই বুদ্ধিজীবী রাইটার। এর সাথে সাথে আমি, আচ্ছা হ্যাঁ, আরেকটি তথ্য, গল্প গ্রন্থ, একটি গল্প গ্রন্থ ছিল সূর্যগ্রহণ। থ্যাংক ইউ। জহির রায়হানের একটি গল্প গ্রন্থ সূর্যগ্রহণ, লিখে নেন একটু, এগুলো বই পুস্তকে পাবেন, তারপর একটু লিখে রাখেন, গল্প গ্রন্থ সূর্যগ্রহণ। তাহলে কত তারিখে মৃত্যু? 1971 সালের 30 জানুয়ারি। বইয়ে দেখা যাচ্ছে নিখোঁজ হন। তো নিখোঁজ হন মানে আমরা ধরে নিচ্ছি সেদিনই কি মারা যান। জি, সূর্যগ্রহণ জহির রায়হান রচিত কি গল্প গ্রন্থ। জি, ধন্যবাদ। তো জহির রায়হানও যে 2 উইকেট ফেলেছিলেন, জি, জহির রায়হান 2 উইকেট ফেলেছিলেন, সুমিতা দেবী আর সুচন্দা। জহির রায়হান বাদ যাবেন কেন? সুমিতা দেবী আর সুচন্দা। জহির রায়হানের প্রথম স্ত্রী সুমিতা দেবী, আর তারপরে তিনি চলচ্চিত্রের নায়িকা সুচন্দাকে বিয়ে করেছিলেন। জি, 2 উইকেট, মনে হচ্ছে তো? জি, বিখ্যাত মানুষ, 2 উইকেট। প্রথম স্ত্রী সুমিতা দেবী, তার সাথে বনিবনা হয় না, সমস্যা। পরবর্তীতে তিনি চলচ্চিত্র নায়িকা সুচন্দাকে বিয়ে করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। আশা করছি আপনারা ভালো থাকবেন। আর আগামী দিন আমাদের সোমবার ক্লাস চলবে, ক্লাস শুরু হবে 8:30 থেকে। পাশাপাশি এখনো আমরা আজকের যে পরীক্ষাটি নেওয়ার কথা ছিল নজরুল, রবীন্দ্র, জসিমউদ্দিন, আগামী দিন নিব। ঠিক আছে?
বিহারিরা এখন উর্দুতে কথা বলে, শুধু তাই নয়, আশ্চর্য হবেন শুনে যে বিহারিরা যখন বাংলাদেশ পাকিস্তান খেলা হয়, একটা তথ্য দিই। আমি একসময় নীলফামারীর চিলাহাটি কলেজে ছিলাম, শেষ তথ্য দিয়ে শিখলাম। নীলফামারী চিলাহাটি কলেজ আমার যেমন ফার্স্ট পোস্টিং, তারপরে সৈয়দপুর দিয়ে মাঝে মাঝে যেতে হতো। শুধু উর্দুতে কথা বলে তাই না, বাংলাদেশ পাকিস্তান খেলা হলে এখনো ওই বেটারা কি পাকিস্তানের সাপোর্টার হয়। ভারত পাকিস্তান বাদেন, বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলা, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলা হলেও ওই ব্যাটারা কি করে জানেন, পাকিস্তানিদের সাপোর্টার হয়। তো যাই হোক, কিছু করার নেই, তারা আছে, থাক। তো জি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।